আজকের এই ক্লাসে এডুকেশন সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক টিচার এডুকেশন ইউনিটের সিলেবাসের ইউনিট 4। তো এই টিচার এডুকেশন কিন্তু এডুকেশন সাবজেক্টের সব মানে যতগুলো ইউনিট আছে 10টা ইউনিট আছে, 10টা ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই টিচার এডুকেশন থেকে। ইভেন অন্যান্য ইউনিট থেকে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর সঙ্গে টিচার এডুকেশনকে লিঙ্ক করে দেওয়া হয়। কারণ এনইপি 2020 যদি তোমরা সুপারিশ দেখো, যেটা জেনারেল পেপার একটা কোশ্চেন এসেছিল ওর উপর বেস করে, সেখানে বলা হচ্ছে যে এই যে শিক্ষার যদি রিফর্ম করতে হয়, সোসাইটি রিফর্ম যদি করতে হয়, তাহলে টিচারদের আগে কিন্তু রিফর্ম করতে হবে, অর্থাৎ টিচারদের পরিবর্তন করতে হবে। তো টিচার এডুকেশন হচ্ছে এমন এক ধরনের শিক্ষা যেটা শিক্ষকদের আগে শিক্ষিত করে তোলে। শিক্ষকদের যদি যথাযথ ট্রেনিং দেওয়া হয়, তাদের যদি শিক্ষিত করে তোলা হয়, তবেই কিন্তু তার দ্বারা অটোমেটিক ভাবেই ছাত্রছাত্রীরা শিক্ষিত হয়ে উঠবে। যথাযথ প্রপার যদি ট্রেনিং পায় শিক্ষকরা, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেটা প্রভাব ফেলবে। তো এই ইউনিট থেকে জন্য প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে। বিগত বছরগুলো থেকেও দেখবে যে টিচার এডুকেশন থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে। ইউনিট 2 সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, সেখানে দেখবে যে সাল পেপার মানে যে বিভিন্ন কমিশন কমিটি এগুলোর স্পেশাল রেফারেন্স হয়েছে টিচার এডুকেশন। ইউনিট 1 এর দেখবে যে যেরকম সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন বা বৌদ্ধ দর্শন, এই সব দর্শনের শিক্ষকদের স্থান কোথায় ছিল, শিক্ষকদের ইম্পর্টেন্স কোথায়, কারিকুলাম স্টাডির ক্ষেত্রে দেখবে যে টিচারদের ভূমিকা কোথায়। এইরকম বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা ইউনিট থেকে, ইউনিট 7 তো আছেই। তো এইরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিচার এডুকেশন থেকে কোশ্চেন আসে। তো আজকের আমরা এই ক্লাসে 50টা পিওয়াইকিউ, প্রিভিয়াস টিচার এডুকেশন থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ছিল সেগুলোই আলোচনা করবো। প্রথম 1 নম্বর কোশ্চেন দেখো এখানে, হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য প্রফেশনাল গ্রোথ অফ স্কুল টিচার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ স্কুল টিচার্স ইন ইন্ডিয়া এর জন্য ডাইরেক্টলি মানে স্কুল টিচার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যারা স্কুল টিচার তাদের প্রফেশনাল গ্রোথের জন্য কোন ইনস্টিটিউশনটা ডাইরেক্টলি রেসপন্সিবল? হ্যাঁ, সিএসআইআর, ন্যাক, এনসিইআরটি, ইএমএমআরসি। তো এক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সার কিন্তু এনসিইআরটি, কারণ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং বা এনসিইআরটি এটা কিন্তু সমস্ত কাজ স্কুল এডুকেশনকে নিয়ে করে। স্কুল এডুকেশনের কারিকুলাম কি হবে, কিভাবে চলবে, ফ্রেমওয়ার্ক কি হবে, টিচারদের কিভাবে ট্রেনিং দেওয়া হবে, সমস্ত কাজ কিন্তু এই এনসিইআরটি করে থাকে। প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে এনসিইআরটি কিন্তু এই স্কুল টিচার এডুকেশনের ক্ষেত্রে করে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে এনসিইআরটি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং শিফট হ্যাভ বিন সাজেস্টেড বাই এনসিএফ, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ফর টিচার্স, অর্থাৎ এখানে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে এই সাজেশন গুলোর মধ্যে কোনগুলো টিচার এডুকেশন এনসিএফ এর কোনগুলো টিচার এডুকেশনের ক্ষেত্রে শিফট হয়েছে মানে একটা চেঞ্জ হয়েছে। বেসিক্যালি এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আমরা পড়তে গিয়ে বলেছি, এটা বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ থেকে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে কনভার্ট হয়েছে। তো এই জন্যই এটা মাথায় রাখবে যে আগের শিক্ষাদান কেমন ছিল। এক সেকেন্ড দাঁড়াও, আওয়াজ আসছে এখান থেকে? 2 এর দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং শিফট হ্যাভ বিন সাজেস্টেড বাই এনসিএফ 2005 ফর টিচার, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 টিচার্সদের জন্য কোন ধরনের শিফট বা পরিবর্তনের কথা সাজেশনে বলেছিল। তো এটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। প্রথমত হচ্ছে নলেজ ডিস্ট্রিবিউটেড টু নলেজ ওন, অর্থাৎ নলেজ দান করা থেকে নলেজ গ্রহণ করা, ওন তৈরি করা। ডিসিপ্লিনারি টু মাল্টিডিসিপ্লিনারি ফোকাস, লার্নার অটোনমি টু টিচার ডাইরেকশন, টিচার সেন্টার টু লার্নার সেন্টার ডিজাইন, ফ্রম ফোর ওয়াল অফ ক্লাসরুম টু সারাউন্ডিংস এন্ড আউটসাইড দ্য ক্লাস। তো এক্ষেত্রে আমরা বললাম যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এটা কিন্তু কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচকে ফলো করে, অর্থাৎ এখানে টিচার কিন্তু জ্ঞানটাকে ডিস্ট্রিবিউট করবে না, হ্যাঁ, নলেজটাকে ডিস্ট্রিবিউটেড করবে না, সেখানে নলেজ নিজে থেকেই লাভ করবে। হ্যাঁ, এটা এক্ষেত্রে দেখো। তো বেসিক্যালি এই যে এখানটায় বলছে, হ্যাঁ, তো এই যে এখানে প্রথম অপশনটা বলছে নলেজ ডিস্ট্রিবিউটেড টু নলেজ ওন, অর্থাৎ নলেজ বিতরণ করা না করে শিক্ষক নিজের জ্ঞান লাভ করবে। তো এইরকম কিছু কিন্তু এখানে বলা হয়নি। ঠিক আছে, এখানে স্টুডেন্ট নলেজ নিজে থেকে জ্ঞান লাভ করবে, এটা ঠিক, কিন্তু এই যে নলেজ ডিস্ট্রিবিউটেড টু নলেজ ওন এটা হবে না। কিন্তু দেখো ডিসিপ্লিনারি টু মাল্টিডিসিপ্লিনারি ফোকাস, একদম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে ডিসিপ্লিনারি যে মাল্টিডিসিপ্লিনারি ট্রান্সডিসিপ্লিনারি এই যে অ্যাপ্রোচ গুলোর কথা এখন বলা হচ্ছে, এটা কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এই প্রথম বলা হয়েছিল। আর লার্নার অটোনমি টু টিচার ডাইরেক্টেড এটা হবে না, দেখো, কারণ লার্নারদের স্বাধীনতা কেড়ে নিয়ে টিচার ডাইরেকশন বা টিচার সেন্ট্রিক ক্লাসরুমের কথা কিন্তু এনসিএফ বলেনি। এনসিএফ কি বলেছিল যে টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক, টিচার সেন্টার থেকে মানে মানে তখন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, টিচার সেন্টার, সেই টিচার সেন্টার থেকে লার্নার সেন্টারে শিফট করতে হবে ডিজাইনটাকে। আর বলছে চার দেওয়ালের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা তার বাইরে গিয়ে আউটসাইড ক্লাসরুমেও শিক্ষাদান করতে হবে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, এগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু,
অর্থাৎ বিডিই এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দ্য অবজেক্টিভস অফ ইন্ডাকশন ট্রেনিং অফ টিচার্স আর। তো ইন্ডাকশন প্রোগ্রামটা কোনটা? ইন্ডাকশন প্রোগ্রাম আমরা বলছিলাম টিচার এডুকেশন সাধারণভাবে আমরা তিন ভাগে ভাগ করি, প্রি সার্ভিস টিচার এডুকেশন, ইন্ডাকশন এবং ইন সার্ভিস টিচার এডুকেশন। ইন সার্ভিস, ইন্ডাকশন এবং প্রি সার্ভিস, এই সরি মানে তিনটে ভাগ, প্রি সার্ভিস, ইন্ডাকশন এবং ইন সার্ভিস। তো এই যে তিনটে ভাগ, এই তিনটা ভাগ, প্রি সার্ভিস মানে টিচার হওয়ার আগে যে শিক্ষা ব্যবস্থাটা লাভ করতো, এবং ইন্ডাকশন মানে হচ্ছে টিচার হয়ে যাওয়ার পর, তুমি যখন টিচার হিসেবে জয়েন করলে তখন কিন্তু তোমাকে কিছুদিনের হয়তো 10-15 দিনের একটা ট্রেনিং দেওয়া হয়, বা সবকিছু কিরকম কাজ চলছে না চলছে এটা দেখভাল করার জন্য তোমাকে রাখা হয়, যে কিরকম প্রসেসটা হয়, কিভাবে পড়ানো হয়, ক্লাসরুম স্কুল কিভাবে ম্যানেজমেন্ট আছে, এইসব বিষয়গুলোর জন্য একটা ইন্ডাকশন প্রোগ্রাম দেওয়া হয় 10 দিন, 15 দিন, 20 দিন এরকম। তো এই যে ইন্ডাকশন প্রোগ্রাম বা টিচারদের যে ইন্ডাকশন ট্রেনিংটা দেওয়া হয় তার উদ্দেশ্য কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম দেখো, এ এডুকেট থিম with general and specific duties and responsibility, to acquaint teachers with school organization and its policy, to develop skill and attitude responsive to emerging national development goal and program। এখানে ডি বলছে to inform them about equipment, material and facility available in institution। আর ই নম্বরে বলছে to develop টিচিং স্কিল অ্যান্ড ইম্প্যাক্ট কন্টেন্ট নলেজ। বেসিক্যালি ইন্ডাকশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কেন দেওয়া হয় জানো তো? সেই প্রোগ্রামটা দেওয়া হয় যাতে টিচাররা স্কুলে যা কি 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 পলিসি আছে, কি রুলস রেগুলেশন আছে, কি তার কি রেসপন্সিবিলিটি, তার কি ডিউটিস, এবং কি কি ম্যাটেরিয়াল আছে, ফ্যাসিলিটিস আছে, এগুলো সম্পর্কে জানানোর জন্যই কিন্তু ইন্ডাকশন প্রোগ্রামটা দেওয়া হয়। তো এক্ষেত্রে দেখো প্রথমে আছে টু অ্যাকুইটেন্ট দেম উইথ জেনারেল অ্যান্ড স্পেসিফিক ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাদের জেনারেল এবং স্পেসিফিক ডিউটি গুলো কি সেটা বুঝিয়ে দেওয়া হয় ইন্ডাকশন প্রোগ্রামের সাহায্যে। টু অ্যাকুইটেন্ট টিচার্স উইথ স্কুল অর্গানাইজেশন এন্ড প্লাস পলিসি, অর্থাৎ টিচারদের স্কুলের অর্গানাইজেশন এবং পলিসি কি কি নীতি নিয়ম আছে সেগুলো সম্পর্কে তাদের জানিয়ে দেওয়া হয়। এবং এই যে মানে ডির দাগের অপশনটা, অর্থাৎ মানে টু ইনফর্ম দেম অ্যাবাউট ইকুইপমেন্ট, মেটেরিয়াল এন্ড ফ্যাসিলিটি অ্যাভেলেবল ইন ইনস্টিটিউশন, এই তিনটেই কিন্তু সঠিক অ্যান্সার। এ বি ডি, অর্থাৎ এ বি ডি মানে দুইয়ের দাগেটাই সঠিক অ্যান্সার। এই দেখো তারা কিন্তু আগে থেকে ইন সার্ভিসেই ন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস প্রোগ্রাম, এইসব এদের প্রতি স্কিল, অ্যাটিটিউড, রেসপন্সিবিলিটি এইসব সম্পর্কে ইন সার্ভিসে শেখানো, মানে প্রি সার্ভিসে শেখানো হয়। ঠিক আছে, একই রকম ভাবে তোমার টিচিং স্কিল, তোমার কন্টেন্ট নলেজ, এগুলো তোমার ইন সার্ভিসেই মানে প্রি সার্ভিসেই শিখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ইন সার্ভিসে সেটা ইমপ্রুভমেন্ট করা হয়। ইন্ডাকশনের প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে তোমার কি রেসপন্সিবিলিটি, তোমার কি ডিউটিস, তুমি কি মেনে চলবে, অর্গানাইজেশনের পলিসি গুলো সেগুলো সম্পর্কে জানা, কি কি ইনস্টিটিউশনের মধ্যে কি কি মেটেরিয়ালস আছে, ফ্যাসিলিটিস আছে, কি ইকুইপমেন্ট আছে, সেগুলো তুমি কিভাবে ব্যবহার করবে, এইসব সম্পর্কেই জানা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট আছে অ্যাসারশনস এবং রিজন। তো এগুলো কোনগুলো ঠিক কোনগুলো ভুল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে দেখো অপশন আছে দ্য টিচার মাস্ট বি এট দ্য সেন্টার অফ ফান্ডামেন্টাল রিফর্ম ইন দ্য এডুকেশন সিস্টেম। হ্যাঁ, টিচার হচ্ছে এডুকেশনাল, এই যে আমি এক্ষুনি শুরুতেই একদম বলেছিলাম সেখান থেকেই কোশ্চেনটা এসছে। দেখো দ্য টিচার মাস্ট বি এট দ্য সেন্টার অফ ফান্ডামেন্টাল রিফর্ম ইন এডুকেশন সিস্টেম। রিজন বলছে দ্য টিচার সেভ দ্য নেক্সট জেনারেশন অফ দ্য নেশনস ইকোনমি। তো বেসিক্যালি প্রথম যে অপশনটা আছে দেখো, যে টিচার মাস্ট বি দ্য সেন্টার অফ ফান্ডামেন্টাল রিফর্ম ইন এডুকেশন সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু এডুকেশন সিস্টেমের সেন্টারে থাকার কথা বলেনি, মানে টিচার সেন্ট্রিকের কথা বলা হচ্ছে না, এখানে বলছে সেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রিফর্ম ইন এডুকেশন সিস্টেম, অর্থাৎ এডুকেশন সিস্টেমের যে মৌলিক পরিবর্তন, হ্যাঁ আমূল পরিবর্তন, ফান্ডামেন্টাল রিফর্ম, সেক্ষেত্রে সেন্টারে কে থাকবে, সে তার পরিবর্তন ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে কে? টিচার। তো এটা কিন্তু এখানে বলা হয়েছে। রিজনটা কি? এটা কিন্তু ঠিক, এটা আমরা বললাম এনইপি 2020 তে এটাই বলা হয়েছে যে টিচারের এডুকেশন সিস্টেমের সংস্কার ঘটাতে হলে, রিফর্ম ঘটাতে হলে টিচারকে কিন্তু মূল ভূমিকা পালন করতে হবে, এটা কিন্তু ঠিক। কিন্তু রিজনটা দেখো, রিজন বলছে দ্য টিচার শেপ দ্য নেক্সট জেনারেশন অফ নেশনস ইকোনমি। হ্যাঁ, টিচার শুধুমাত্র নেক্সট জেনারেশনসের বা দেশ জাতির অর্থনীতির উন্নতি ঘটাবে, এটা কিন্তু নয়। টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টদের বা পরবর্তী প্রজন্মের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটানো, হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটানো। তো শুধুমাত্র নেশনস ডেভেলপমেন্ট এইটা কিন্তু হবে না। তাহলে এক নম্বরটা আমরা ঠিক, দু নম্বরটা ভুল দেখছি। তাহলে এক নম্বরটা ঠিক, এ ইজ কারেক্ট, বা আর ইজ নট কারেক্ট, এটা কিন্তু 3 নম্বর আছে, 3 নম্বরের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এক্ষেত্রে প্রথম স্টেটমেন্ট বলছে দেখো, দ্য এম অফ education in ancient India was not just the acquisition of knowledge as preparation for life in this world,
or life beyond school but for the complete realization of self। প্রথম বলছে যে এনসিয়ান ইন্ডিয়ান প্রাচীন ভারতের দিকে এবারে চলে যাও, তো সেখানে শিক্ষার লক্ষ্য ছিল কেবলমাত্র জ্ঞান লাভ করা বা তাদের যে জীবনের জন্য প্রিপারেশন করে তোলা এইরকম নয়, তার সঙ্গে সঙ্গে স্কুল শুধু স্কুলের মধ্যে আবদ্ধ নয়, স্কুলের বাইরে জীবন সম্পর্কে শিক্ষা, হ্যাঁ, বিশ্ব সম্পর্কে শিক্ষা, এগুলো তো শিক্ষা দিত। তার সঙ্গে সঙ্গে রিয়েলাইজেশন অফ সেলফ অর্থাৎ আত্ম উপলব্ধির শিক্ষা দিত। হ্যাঁ, তো এটাই বলতে চাইছি, আত্ম উপলব্ধির শিক্ষাও কিন্তু দেওয়া হবে। তো এটা ঠিক না ভুল? তো এর পরে মানে মানে পরেই বুঝতে পারছো যেটা ঠিক একদম। ইন্ডিয়ান নলেজ মানে ইন্ডিয়ান এনশিয়েন্ট ইন্ডিয়ার যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু তোমার পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো না ভাগে ভাগ ছিল। পরাবিদ্যা হচ্ছে পরমার্থিক জ্ঞান, আর অপরাবিদ্যা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে জীবনযাপনের জন্য যা কিছু জ্ঞান বা যা কিছু বিদ্যা শিক্ষার প্রয়োজন সেগুলো দিত। এবং তাছাড়াও শিক্ষার মূল লক্ষ্য ছিল সেলফ রিয়েলাইজেশন বা আত্ম উপলব্ধি। 2 নম্বর বলছে দ্য এম অফ এডুকেশন শুড বি কগনিটিভ ডেভেলপমেন্ট ইকুইপাইড উইথ 21st সেঞ্চুরি স্কিল অনলি। এখানে বলছে এম অফ এডুকেশন 2 নম্বরে বলছে শুড বি কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ শুধুমাত্র কগনিটিভ বৌদ্ধিক বিকাশ। তাহলে শিক্ষার এখন কি লক্ষ্য 21st সেঞ্চুরিতে কি শুধুমাত্র শিক্ষার লক্ষ্য বৌদ্ধিক বিকাশ ঘটানো? সেটা কিন্তু নয়, এখানে হলিস্টিক ডেভেলপমেন্ট আসবে। তাই এটা কিন্তু ভুল। এক্ষেত্রে 1 নম্বর স্টেটমেন্ট ইজ কারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, যে 3 নম্বর অপশনটা আছে এটাই কিন্তু আমাদের ক্ষেত্রে সঠিক আনসার হবে। পরের কোশ্চেন দেখো, এখানেও দুটো স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্ট গুলো কিন্তু খুব সহজ হয়, কিন্তু ভালো করে যদি না পড়তে পারো তাহলে কিন্তু এর অ্যান্সার গুলো করতে পারবে না। একটু ভালো করে পড়ে বুঝে তারপরে অ্যান্সারটা সলভ করবে, একদম ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাকে কি বলতে চাইছে স্টেটমেন্টে, মন্তব্যটা কি বলতে চাই। দ্য টিচার এডুকেশন শুড বি প্রোভাইড ইন অল স্ট্যান্ড অ্যালোন টিচার এডুকেশন ইনস্টিটিউশন। এই টিআই হচ্ছে টিচার এডুকেশন ইনস্টিটিউশন, as it require high quality content as well as pedagogy and multidisciplinary education। হ্যাঁ, এখানে বলছে যে টিচার এডুকেশন শুড বি প্রোভাইডেড ইন অল স্ট্যান্ড অ্যালোন teacher education institution as require high quality content as well as pedagogy and multidisciplinary input। স্টেটমেন্ট 2 কি বলছে দেখো, রেগুলেটরি এফোর্ট অফ টিচার এডুকেশন রেগুলেটরি বডি আর able to curb the malpractice and able to enforce basic standard of quality of teacher education able। হ্যাঁ, তো বেসিক্যালি প্রথম যে অপশনটা বলছে দেখো, প্রথম অপশনটা বলছে টিচার এডুকেশন শুড বি প্রোভাইডেড ইন অল স্ট্যান্ড অ্যালোন টিচার এডুকেশন ইনস্টিটিউশন। বলছে টিচার এডুকেশন শুধুমাত্র কোথায় দেওয়া হবে? অল টিচার এডুকেশন যে ইনস্টিটিউশন গুলো আছে অর্থাৎ বিএড এমএড এই যে কলেজগুলো আছে ইনস্টিটিউশন গুলো আছে সেখানেই প্রোভাইড করা হবে। অ্যাজ রিকোয়ার ইজ হাই কোয়ালিটি কন্টেন্ট as well as pedagogy and multidisciplinary input। এইটা কিন্তু ভুল। ভুল কেন? এখানে শুধুমাত্র টিচার ট্রেনিং ইনস্টিটিউশন গুলো বা টিচার এডুকেশন ইনস্টিটিউশন মানে বিএড কলেজ ডিএলএড কলেজ এগুলো দেওয়া হয় না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ইনস্টিটিউশন থাকে। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিতেও টিচার ট্রেনিং এর প্রোগ্রাম থাকে, বিএড করানো হয় এমএড করানো হয়, ঠিক আছে, এখানে কিন্তু করানো হয়। তো এই স্টেটমেন্টটা কিন্তু ভুল। একই রকম ভাবে 2 নম্বর স্টেটমেন্টও ভুল হবে। কেন বলো তো? কারণ এখন যে রেগুলেটরি বডি যেটা হচ্ছে এনসিটি ন্যাক এরা হচ্ছে বিএডটাকে করে, ঠিক আছে, এরা হচ্ছে বিএড শুধু নয় মানে এনসিটি মানে এনসিটি মোটামুটি বিএড মানে টিচার এডুকেশনটাকে নিয়ে কাজ করে, ন্যাক ওই রকম তার মূল্যায়ন করে। তো এই যে রেগুলেটরি বডিগুলো টিচার এডুকেশনের রেগুলেটরি বডিগুলো এরা কিন্তু মানে এই যে টিচার এডুকেশন বা বিএড কলেজ এমএড কলেজগুলো যে ম্যাল প্র্যাকটিস গুলো চলছে মানে দুর্নীতিগুলো চলছে, টাকা বেশি দিয়ে ভর্তি নেওয়া, ক্লাস না করানো, টাকা দিয়ে প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, ঘরে বসে বসে ডিগ্রি পেয়ে যাচ্ছ, তো এগুলো কিন্তু বন্ধ করতে সক্ষম হয়নি এনসিটি ন্যাক, এরা দুজনেই ব্যর্থ। হ্যাঁ, এরা বেসিক স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি মেনটেন করতে পারেনি, যেটা জাস্টিস বর্মা কমিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যতগুলো বিএড কলেজ আছে কোনোগুলোরই কোয়ালিটি নেই। হ্যাঁ, আর এই জন্য বলছে যে এনসিটি যার জন্য শুরু করা হয়েছিল, জাস্টিস বর্মা কমিটিতে বলা হয়েছে যে এনসিটি যার জন্য প্রতিষ্ঠাতা করা হয়েছিল যে বিএড মানে টিচার এডুকেশনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড এটা দেখবে, তো সেটা বাদে আর সবকিছুই দেখছে। তো এটা ইমিডিয়েট এনসিটি এটাকে বন্ধ করে দেওয়া উচিত। তো এনইপি 2020 এই জন্য এইসব বন্ধ করে নতুন নতুন সব কমিশন তৈরি করার কথা বলা হচ্ছে। তো এই জায়গায় কিন্তু এরা ব্যর্থ। এই জন্য এটাও কিন্তু এখানে যে বলছে না ব্যর্থ নয়, ভালোভাবে কোয়ালিটি মেনটেন করছে, ম্যাল প্র্যাকটিস। এখানে বিএড কলেজে গুলো কি হচ্ছে, টিচারদের যা মাইনে পায় তার চেয়ে হাফের হাফ টাকা দিচ্ছে। হ্যাঁ, টিচারদের মাইনেই দিচ্ছে না, স্টুডেন্টদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে, এমনি অটোমেটিক নাম্বার দিয়ে দিচ্ছে, পরীক্ষায় না লিখলেও এ করে দিচ্ছে, আগে পরে ভর্তি করাচ্ছে। তো এইসব কাজগুলো কিন্তু করছে। তো এক্ষেত্রে এনসিটি ন্যাক দুজনেই কিন্তু ব্যর্থ। এখানে যেহেতু এবেল বলেছে তাই এটা ভুল, অর্থাৎ দুটোই ইনকারেক্ট, দুটোই কিন্তু এখানে ভুল। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে রাখবে। তো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমরা জানো আমাদের ডিসেম্বর 2024 এবং নেট সেট ওয়েস্ট বেঙ্গল সেট 2024 এর উপর শুরু করে মানে
24-এর নেট সেটকে টার্গেট রেখে আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি। সেখানে হচ্ছে পেপার 1 এডুকেশন এবং জেনারেল পেপার পড়ানো হবে। তো এইখানে হচ্ছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা, যারা ভর্তি হতে চাও তারাই যোগাযোগ করবে। এছাড়াও আমাদের অ্যাপটি ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা ফ্রিতে কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং অ্যাপে বিভিন্ন রকম ফ্রি ক্লাস আছে, সেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো এছাড়াও আমাদের যেখানে যেভাবে পড়ানো হয়, পিডিএফ নোটস থাকে আপ টু ডেট, ভিডিও ক্লাস থাকে, রেকর্ডেড অডিও নোটস থাকে, উইকলি মিনিমাম 4টে এবং তার চেয়ে বেশি ক্লাস থাকে, অনেক 12,000 প্লাস পিওআইকিউ জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার মিলিয়ে পিওআইকিউ এবং এমসিকিউ থাকছে, এবং তাছাড়াও ডেইলি টার্গেট শিট, অর্থাৎ ডেইলি টার্গেট শিট মেনে কিন্তু আমরা সিলেবাসটাকে শেষ করি। তো পরের কোশ্চেনে যাচ্ছি। 7 নম্বর, এনসিটি ওয়াজ এস্টাবলিশড ফর হুইচ অফ দ্য ফলোইং অবজেক্টিভ। এনসিটি কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এনসিটির তৈরির উদ্দেশ্যটাকে? ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, শিক্ষার সার্বজনীনকরণ, ইনিশিয়েটিং অফ টিচার্স, ইনিশিয়েটিং দ্য টিচার্স অফ ইন্ডিয়া, টিচারদের উন্নতি ঘটানো, ইনক্রিজিং দ্য ফোকাস অফ রিসার্চ ইন টিচার এডুকেশন, টিচার এডুকেশনে রিসার্চের ক্ষেত্রে ফোকাস করা, সেটাকে বাড়িয়ে তোলা, ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন সিস্টেম। বেসিক্যালি এই যে 4 নম্বর অপশনটা আছে, এটাই সঠিক অ্যান্সার, ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন সিস্টেম। কারণ এই দুটোই করে, এই দুটোই ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশনের মধ্যেই পড়ে। তো ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন সিস্টেম, এর জন্যই কিন্তু এনসিটি কে এস্টাবলিশ করা হয়েছিল। অ্যাকর্ডিং টু এনসিএফটি, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 সালে করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকমেন্ডেড ফর টিচার এডুকেশন। তো এখানে যে অপশন গুলো আছে, এর মধ্যে কোনটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন 2009 রিকমেন্ড করেনি, নট রিকমেন্ড। তো এখানে দেখো, টু ক্রিটিক্যালি এক্সামিন স্কুল কারিকুলাম সিলেবাস অ্যান্ড টেক্সট বুক, টু হেল্প prospective teachers to engage with field experience for construction of knowledge, to teach learner only through theories, to understand psychosocial attributes, এখানে বলছে টু হেল্প টিচার্স ফর ইন ডেভেলপিং কনসিয়াসনেস অ্যান্ড ফাইনাল হিউম্যান রেসপন্সিবিলিটি থ্রু সেলফ রিয়েলাইজেশন। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যে 3 নম্বর অপশনটা আছে, টু টিচ লার্নার অনলি থ্রু থিওরিজ টু আন্ডারস্ট্যান্ড সাইকোসোশ্যাল অ্যাট্রিবিউট, এইটা কিন্তু ভুল। অর্থাৎ লার্নারদের শুধুমাত্র থিওরি জ্ঞান দেওয়া হবে, তো মানে তত্ত্বগুলো সম্পর্কে বোঝানো হবে, কোনো প্র্যাকটিক্যাল করানো হবে না, এইটা কিন্তু রিকমেন্ডেশন করেনি। তাই সেক্ষেত্রে এটাই সঠিক অ্যান্সার হবে, 3 নম্বরটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, ফর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ টিচার, যে টিচারদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ন্যাশনাল পলিসি এডুকেশন পলিসি 2020, অর্থাৎ 2000 এনইপি 2020 প্রপোজড, কি প্রপোজ করেছে? বলেছে ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স, 20 hours of continuous professional development of a year, national missions for monitoring, horizontal mobility for teacher, integrated teacher education program for 4 year। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 1 নম্বর অপশনটা আছে, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, এইটা প্রপোজ করার কথা কিন্তু এনইপিতে বলা হয়েছিল, ঠিক আছে? তো এর আগে ছিল, তো এনইপিতে কিন্তু এটা বলা হয়েছিল। এছাড়াও এই ন্যাশনাল মিশন ফর মনিটরিং, এইটার কথাও বলা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেট টিচার এডুকেশন প্রোগ্রাম ফর 4 ইয়ার, মানে 4 ইয়ার টিচার এডুকেশনটাকে আলাদা ইনস্টিটিউশন না রেখে গ্রাজুয়েশন করার সঙ্গে, যখন তুমি 3 বছরের গ্রাজুয়েশন করতে, তার সঙ্গে আরো 1 বছর বিএডটা যোগ হয়ে 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রাম, এই এর কথাটা কিন্তু বলেছিল। অর্থাৎ এসিই, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, ইকুয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ টিচার্স, এটার জন্য কিন্তু এটাও বলেছিল। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে, এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার্স ইন এভরি ইয়ার 20 আওয়ার্স, এটাও কিন্তু বলেছিল। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কথাও কিন্তু বলেছিল, কিন্তু সম্ভবত ওটা 20 ইয়ার্স নাও হতে পারে। কিন্তু কন্টিনিউয়াস, এটা বেসিক্যালি ইন সার্ভিস টিচারদের জন্য বলা হয়েছিল। ঠিক আছে, তো এই বেসিক্যালি সিই এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ক্রোনোলজি। এইগুলো হচ্ছে তুমি সিলেবাস পড়লে, ভালো করে সিলেবাসটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে কোন কমিশন, কোন কমিটি আগে গঠন হয়েছে, কোন কমিটি পরে গঠন হয়েছে, সেটাই তোমাকে খুঁজে বের করতে বলছে। এখানে বলছে ন্যাশনাল কমিশন অন টিচার, এনসিএফটি towards preparing the professional and human teacher, the NEP review committee, national advisory committee of learning without burden, তারপরে কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ কোয়ালিটি টিচার এডুকেশন। তো এগুলোর মধ্যে কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে? তো এখানে যদি তুমি সিকোয়েন্স অনুযায়ী সাজাও, তাহলে দেখবে ন্যাশনাল কমিশন অন টিচার্স, এটাই কিন্তু প্রথমে হয়েছিল, এটাই 1 নম্বর। তারপরে হয়েছিল এনইপি রিভিউ কমিটি,
ঠিক আছে, 1986 এর যে রিভিউ কমিটি হয়েছিল সেটা, 1992 যে রিভিউ কমিটি হয়েছিল। তো এটা 2 নম্বরে আসবে। তারপরে আসবে কি বলতো, তারপরে আসবে আমাদের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর লার্নিং উইদাউট বার্ডেন, তারপরে আসবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ কোয়ালিটি টিচার এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, এটা 2009, এটাই কিন্তু চলে এসেছে। তো এক্ষেত্রে দেখো এই যে 2 নম্বরের কোশ্চেনটা আছে, এটাই কিন্তু সঠিক আনসার। এগুলো একটু ভালো করে পড়বে যে কোন কমিশন কোন সালে আছে, এগুলো আমরা জেনারেল পেপারে অবশ্যই মানে পড়িয়ে নিয়ে এসেছি, সরি জেনারেল পেপারে বলছি, ইউনিট 2 এ পড়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই 4 ইউনিটটাতেও পড়েছি, পিপিটিতে দেখবে সব সুন্দর করে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে দেখে নেন। ঠিক আছে, 11 দাগে কোশ্চেন দেখো, অ্যাজ পার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন ন্যাশনাল এনইপি 2020 এর উপর মানে তার মত অনুসারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যাবাউট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্কুল টিচার, এই যেখান থেকে এসছে যে কোনটা হচ্ছে কারেক্ট অ্যাবাউট কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর স্কুল টিচার, স্কুল টিচারের জন্য কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কোনটা কারেক্ট বা কোনটা সঠিক সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। বলছে এভরি স্কুল টিচার রিকোয়ার মিনিমাম 40 আওয়ার্স অফ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ এ ইয়ার। দ্বিতীয়ত বলছে এভরি স্কুল টিচার রিকোয়ার মিনিমাম 50 আওয়ার্স অফ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ এ ইয়ার। তৃতীয় বলছে এভরি স্কুল টিচার রিকোয়ার মিনিমাম 40 আওয়ার্স কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর হিজার কেরিয়ার। আর চতুর্থত বলছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট ইজ নট এসেনশিয়াল ফর স্কুল টিচার। তো এক্ষেত্রে দেখো আগের যে কোশ্চেনটা আমরা বললাম সেখানে 20 আওয়ার্স বা 20 ঘন্টার কথা বলা হয়েছিল, ওই জন্য সেটা ভুল হয়েছিল। এক্ষেত্রে কিন্তু এনইপি 2020 তে বলা হয়েছে 50 ঘন্টা বা 50 আওয়ার্স কিন্তু এটা করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু 50 ঘন্টা বছরে 50 ঘন্টা টিচারদের কিন্তু করতে হবে, ঠিক আছে, প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে, মানে ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। তারপরে ফাইন্ড দ্য কারেক্ট পেয়ার্স, এখানে কারেক্ট পেয়ার্স কোনটা, রেশনালিস্টিক্স বা রেশনালিস্টিক্স মানে কি যুক্তিবাদী, টিচার আর সোর্স অফ আইডিয়া ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন, এম্পিরিস্টিক্স মানে যেখানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে হবে, টিচার্স অ্যাজ এ ডেমোনস্ট্রেটর অফ এ প্রসেস, এক্সিস্টেন্সিয়ালিস্টিক টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর অফ চয়েস, প্রাগমেটিজম টিচার অ্যাজ এ কন্ট্রোলার, আইডিয়ালিস্টিক টিচার অ্যাজ এ ফ্রেন্ড। তো বেসিক্যালি এইগুলোর মধ্যে সঠিক কোনগুলো মানে সেটাকে করতে হবে, খুঁজে বের করতে হবে। তোমরা যদি নিচেরটা দেখো মানে ঈদটা দেখো, সেখানে দেখবে আইডিয়ালিস্টিক কি টিচার অ্যাজ এ ফ্রেন্ড বলেছিল, আইডিয়ালিস্টিক বা ভাববাদ বলেছে টিচার অ্যাজ এ সোর্স, সোর্স অফ আইডিয়া এন্ড ফ্যাক্ট অফ আইডিয়া, মানে টিচার কিন্তু এখানে সরি হ্যাঁ এই যে অপশনটা দেওয়া আছে, এই আইডিয়ালিস্টিক ক্ষেত্রে টিচার কিন্তু অ্যাজ এ কন্ট্রোলার, সে কন্ট্রোল করতো, সে কিন্তু ফ্রেন্ড নয়। হ্যাঁ, ফ্রেন্ড ফিলোসোফার গাইডার এটা হচ্ছে প্র্যাগমেটিজমের ক্ষেত্রে এটা। তো এক্ষেত্রে দেখো রেশনালিস্টিক্স মানে কি, রেশনালিস্টিক বা যুক্তিবাদীরা বলছে টিচার হচ্ছে বিভিন্ন ভাবনা, বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন তথ্যের সোর্স, ঠিক আছে, সোর্স মানে তোমরা যদি কিছু না পারো তাহলে টিচারকে জিজ্ঞেস করো, কেন জানো জিজ্ঞেস করো, তো তুমি ভাবো যে টিচার এটা পারবে বলবে, তো এই জন্যই কিন্তু এটাকে অ্যাজ এ সোর্স হিসেবে ধরা হচ্ছে। তো একই রকম ভাবে এটা কিন্তু পেয়ার। এবং এম্পিরিস্টিক্স মানে কি, যেখানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাকে প্রমাণ করে দেবে, মানে ডেমোনস্ট্রেটর প্রসেস, টিচার অ্যাজ এ ডেমোনস্ট্রেটর অফ প্রসেস, এটা কিন্তু ডেমোনস্ট্রেশন, এটাও ঠিক। এবং এক্সিস্টেন্সিয়ালিজম কি বলছে যে টিচার হচ্ছে ফ্যাসিলিটেটর অফ চয়েস, অর্থাৎ তুমি যা চাইবে সেইটা তোমাকে জোগাড় করে দেওয়ার কাজ হচ্ছে টিচার করবে, একদম। এই তিনটে এ বি সি কিন্তু সঠিক আনসার এবং 1 নম্বরটা এক্ষেত্রে সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, অ্যাসারশন ডিজাইন থেকে এসেছে, টিচার এডুকেশন কারিকুলাম has to give enough scope to learner for developing their own logical thinking and problem solving ability. The reason বলছে the learner today need solidable freedom to explore, inquire and investigate. তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো বেসিক্যালি কি বলছে, প্রথম বলছে যে টিচার এডুকেশন যে কারিকুলামটা আছে সেটা হচ্ছে give enough scopes for learner developing their own logical thinking, অর্থাৎ এই টিচার এডুকেশন কারিকুলাম ছাত্রছাত্রীদের লজিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং এবিলিটি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট কাজ আছে, যা কাজ করে, এটা কিন্তু ঠিক, কারণ কারিকুলামে সমস্যা নেই, টিচার এডুকেশনের কারিকুলামে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, কারিকুলামটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে, এই জন্য এটা কিন্তু ঠিক। এবং দ্য লার্নার স্টুডেন্ট নিড কনসিডারেবল ফ্রিডম টু এক্সপ্লোর, ইনকোয়ার অ্যান্ড ইনভেস্টিগেট, অর্থাৎ বর্তমানে লার্নারদের কি প্রয়োজন বলতো, লার্নারদের বর্তমানে ফ্রিডম দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, যাতে তারা নিজেদের মতো অজানাকে জানার চেষ্টা করে, এক্সপ্লোর করার চেষ্টা করে, বিভিন্ন বিষয় সম্পর্কে ইনকোয়ারি করার চেষ্টা করে এবং অনুসন্ধান করার চেষ্টা করে। আমরা ইনকোয়ারি মেথড, ইনভেস্টিগেশন মেথড, এক্সপ্লোরেশন মেথড এই বিষয়গুলো পড়েছি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইট। তো এটা কিন্তু দুটোই, এক্ষেত্রে কিন্তু দুটোই সঠিক আছে।
পরে দেখো 14 হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইরেক্টলি রিলেটেড টু কোয়ালিটি এনহান্সমেন্ট অফ টিচার এডুকেশন প্রোগ্রাম। এখানে যতগুলো আছে সেক্ষেত্রে কোনটা ডাইরেক্টলি ইনভলভ টিচার এডুকেশনের কোয়ালিটি বাড়িয়ে তোলার জন্য? বলছে এক্সক্লুশন, ট্যুরস অ্যান্ড ট্রিপস। মানে যে এক্সক্লুশনে যা দেওয়া হয়, ট্যুরস, বিভিন্ন রকম ট্যুরস হয়, ট্রিপস হয়, সেটা কি ডাইরেক্টলি কোয়ালিটি বাড়িয়ে দেয়? না। দ্বিতীয় বলছে স্টাডি অফ আইসিটি বাই দ্য পুপিলস টিচার, আইসিটি এমফাসিস অন। 3 নম্বর বলছে এমফাসিস অন ইন্টার্নশিপ সেশন উইথ দ্য বিল্ড ফিডব্যাক। আর 4 নম্বর বলছে স্পেশালাইজ টক অন ভেরিয়াস টপিক। মানে বেসিক্যালি যখন দেখবে কোয়ালিটি বাড়ানোর প্রশ্ন আসবে, কোয়ালিটি যখন বাড়ানোর প্রশ্ন আসবে সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঁ এই যে এন্ট্রান্সশিপস করা হয় স্টুডেন্টরা, মানে টিচাররা যে স্টুডেন্ট টিচাররা মানে যারা বিএড করছে তারা যে এন্ট্রান্সশিপ করে, এইটাই কিন্তু তাদের কোয়ালিটি বাড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে উপাদান মানে সহায়তা করে। অর্থাৎ তারা যখন ইন্টার্নশিপে গিয়ে কোনো স্কুল কলেজে বা এতে গিয়ে পড়ায় ছাত্রছাত্রীদের, সেখান থেকেই তার যথাযথ কোয়ালিটি বাড়ে এবং তার যে ফল্ট গুলো সেগুলো সে ফিডব্যাক পায় যে আমার এই জায়গায় ভুল হচ্ছে, আমাকে সেই জায়গায় ইমপ্রুভ করতে হবে। এটাই কিন্তু মূল, মানে এন্ট্রান্সশিপটাই কিন্তু টিচার এডুকেশনের ক্ষেত্রে মূল। তুমি আইসিটি ব্যবহার করে নিচ্ছ মানে তোমার কোয়ালিটি বেড়ে যাবে, নাও হতে পারে। হ্যাঁ, তুমি ট্যুরে যাচ্ছ, ট্রিপসে এক্সকারশনে যাচ্ছ, তাও মানে তোমার কোয়ালিটি বেড়ে গেল, সেটা কিন্তু নয়। বা স্পেশালাইজ টক, বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বললে, আলোচনা করলে, সেক্ষেত্রে তোমার কোয়ালিটি বাড়তে পারে। কিন্তু সবচেয়ে বেশি কোয়ালিটি বাড়বে যখন তুমি হাতে কলমে কাজ করবে, ইন্টার্নশিপ সেশনটা করবে। ঠিক আছে, এক্ষেত্রে তিনটেই কিন্তু সঠিক অ্যান্সার। পরের দেখো, হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স কারেক্টলি রিফ্লেক্ট ক্লভস এক্সপেরিমেন্ট অফ টিচিং লার্নিং। ক্লভস এক্সপেরিমেন্ট অফ টিচিং লার্নিং এর ক্ষেত্রে কোন পেয়ারটা সবচেয়ে, মানে কোন স্টেজটা সবচেয়ে কারেক্ট, সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। এখানে দেখো, এখানে যে অপশন গুলো দেওয়া আছে, এই ক্ষেত্রে একদম শেষে যে ফিল, ওয়াচ, থিঙ্ক অ্যান্ড ডু, প্রথমে তোমাকে ফিল করতে হবে যে আমাকে এই কাজটা, মানে প্রথমে হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন্স এর কথা বলেছে, আমাকে বিষয়টা ফিল করতে হবে। আমি যদি কোনো কাজ করতে চাই, সেটা কাজ করার আগে আমাকে বিষয়টা ফিল করতে হবে। ফিল করার পর দেখতে হবে, ভালো করে অবজার্ভ করতে হবে, তারপরে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে কাজটা হয়, এবং শেষে আমি শেষেই কাজ করব। আমি প্রথমে কাজ করা শুরু করে দিই না, তারপরে দেখি না কি হচ্ছে না হচ্ছে, আমি ভাবনা চিন্তা করেই কাজটা করি। সেক্ষেত্রে 4 নম্বর যে অপশনটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এটা ক্লভ এক্সপেরিমেন্টাল টিচিং লার্নিং এর ক্ষেত্রে, রিফ্লেক্টিভ টিচিং এর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা। 16 দাগে দেখো, দ্য ইন্টার্নশিপ প্রোগ্রাম ইন টিচার এডুকেশন হ্যাজ বিন প্রোভাইডেড টু হেল্প। অর্থাৎ যে ইন্টার্নশিপ প্রোগ্রাম, সেটা টিচার এডুকেশনের ক্ষেত্রে কি মানে কিসে হেল্প করে? ফর দ্য টিচার ইন স্কুল, the student teacher in training program, the teacher educator in training institution, the principals of the school where internship conducted. বেসিক্যালি এটা কাকে হেল্প করে বলতো? স্টুডেন্ট টিচার ইন ট্রেনিং প্রোগ্রাম, এদেরকে কিন্তু হেল্প করে। এদেরকেই টিচার, মানে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা স্টুডেন্ট টিচারদের জন্যই কিন্তু করা হয় এবং তাদেরকেই হেল্প করে এটা। পরে দেখো 17 দাগের কোশ্চেন বলছে, এখানে অ্যাসারশনস এবং রিজন আছে। অ্যাসারশন বলছে দেয়ার হ্যাভ বিন consequent effort to bring together all teacher education program at various stages, leading to state specific and program specific different forms of knowledge base. বলছে there has been conscious effort to bring টুগেদার অল টিচার এডুকেশন প্রোগ্রাম অ্যাট ভেরিয়াস স্টেজ, মানে হচ্ছে যেরকম বিএড, ডিএলএড, এমএড, এইরকম যে ভেরিয়াস স্টেজ গুলো আছে, লিডিং স্টেজ স্পেসিফিক এবং প্রোগ্রাম স্পেসিফিক ডিফারেন্ট ফর্ম অফ নলেজ বেস। এরকম নলেজ বেসের জন্য স্টেজের যে আলাদা আলাদা নলেজ বেস তৈরি করা হয়, হ্যাঁ, প্রোগ্রাম স্পেসিফিক আলাদা আলাদা নলেজ বেস তৈরি করা হয়। তো এটা ঠিক না ভুল সেটা আমাদের খুঁজে বের করতে বলছে। তো দেয়ার হ্যাভ বিন কনসাস রিপোর্ট টু বের করতে বলছে, এবং তারপরে বলছে এনসিটি অ্যাকোয়ার্স sanitary status and broad discussion documents of teacher education. হ্যাঁ, তো এনসি রিকোয়ার স্যানিটারি স্ট্যাটাস এন্ড ব্রড ডিসকাশন ডকুমেন্ট অন টিচার এডুকেশন। এক্ষেত্রে দেখো দুটোই কিন্তু ঠিক, অর্থাৎ বেসিক্যালি এনসিটি কিন্তু একটা স্ট্যাচুটারি স্ট্যাটাস এবং বডি, সে বেসিক্যালি টিচার এডুকেশনের ডিসকাশন বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করে। দুটোই কিন্তু ঠিক, কিন্তু এবং এই আমরা জানি যে বিএড, এমএড সবার আলাদা আলাদা সিলেবাস থাকে, প্রোগ্রাম নলেজ বেস থাকে, দুটোই ঠিক, কিন্তু আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইট। অর্থাৎ 2 নম্বর যে আছে দুটোই ঠিক, কিন্তু এই যে রিজনটা দেওয়া হয়েছে, কারণটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এটাকে এক্সপ্লেন করছে না, এটা আলাদা। তো এক্ষেত্রে কিন্তু এই দুটোই ঠিক, কিন্তু আর ইজ দ্য নট কারেক্ট এক্সাম্পল অফ ইট, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হুইচ থিওরি অফ হ্যাবারমাস ইজ ইউজফুল ওয়ে টু এক্সপ্লোর নলেজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্ট এনগেজমেন্ট। তাহলে হ্যাবারমাসের যে কোন থিওরিটা স্টুডেন্টদের নলেজ এবং স্টুডেন্ট এনগেজমেন্টের ইম্প্যাক্ট এবং নলেজ এক্সপ্লোর করার জন্য সবচেয়ে বেশি ইউজফুল। তাহলে আমরা হ্যাবারমাসের থিওরি পড়ে এসেছি, সেখানে আমরা কি জানি যে নলেজ কনস্ট্রাকটিভ ইন্টারেস্ট থিওরি, এটাই কিন্তু হ্যাবারমাসের এই থিওরির মধ্যে যাচ্ছে। ঠিক আছে, এই এক্সপ্লোর নলেজ এবং ইম্প্যাক্ট অন স্টুডেন্ট এনগেজমেন্ট, এইগুলো হচ্ছে
নলেজ কনস্ট্রাকটিভ ইনস্ট্রাকচার থিওরি, এই থিওরিটাই কিন্তু আলোচনা করে। ক্রিটিক্যাল থিওরি আমরা কার জানি? ক্রিটিক্যাল থিওরি আমরা পাওলো ফ্রেরি। সোশ্যাল থিওরি কার জানি? সোশ্যাল থিওরি আমরা বান্দুরার সোশ্যাল লার্নিং থিওরি, এই জায়গা থেকে এসছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে এসছে। থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন এরকম আছে। তো এর পরের কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য থ্রি কনসেপ্ট অফ নলেজ প্রপোজড বাই ডেঙ্ক অ্যান্ড লিউ। ডেঙ্ক অ্যান্ড লিউকের মতে তারা যে তিন ধরনের নলেজের কনসেপ্ট দিয়েছে, সেই তিনটে নলেজ কি কি, সেই তিন ধরনের নলেজ কি কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। একদম খুব সহজ কোশ্চেন গুলো এসেছিল। তাহলে আমরা ডেঙ্ক অ্যান্ড লিউকের থিওরি গুলো দেখেছি, সেখানে কি ডিসিপ্লিনারি নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপেরিমেন্টাল নলেজ, এই তিনটে নলেজের কথা কিন্তু বলা হয়েছিল। ডেঙ্ক অ্যান্ড লিউ একটু ভালো করে দেখবে, ডিসিপ্লিনারি নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপেরিমেন্টাল নলেজ, এই তিনটের কথাই কিন্তু ডেঙ্ক অ্যান্ড লিউ বলেছিল। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এই যে টিচার এডুকেশনের বিভিন্ন রকম কোর্স, তোমরা যারা চয়েস বেস ক্রেডিট সিস্টেমে পরীক্ষা দিয়ে এসছো তারা এগুলোর সঙ্গে খুব পরিচিত। তো এখানে ফান্ডামেন্টাল কোর্স তোমাদের দেখবে, যারা সিবিএসইএস এর মাধ্যমে পড়েছো তাদের ফান্ডামেন্টাল কোর্স ছিল, ইলেকটিভ কোর্স ছিল, প্র্যাকটিক্যাল এন্ড প্র্যাকটিকাম কোর্স ছিল এবং এনহান্সিং প্রফেশনাল কম্পিটেন্সিস কোর্স ছিল। তো এগুলোর মধ্যে কোনগুলো কার সঙ্গে রেশনাল? বলছে ফর প্রমোটিং অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিল। নলেজ এবং স্কিল গুলোকে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করা হয়, তাহলে নলেজ এবং স্কিল গুলোকে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা কি করি? হ্যাঁ, আমরা সবাই জানি কিন্তু আমরা নলেজ এবং স্কিল গুলোকে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা মানে আমাদের নলেজ এবং স্কিল গুলো যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি তার জন্য আমরা যা কিছু করি। এরপরে বলছে ফর এনাবলিং দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড টু দ্য বেসিক প্রিন্সিপাল আন্ডারলাইং টিচিং লার্নিং প্রসেস। স্টুডেন্টদের এনাবল করছে কি জন্য? যে টিচিং লার্নিং প্রসেসের বেসিক প্রিন্সিপাল গুলো যাতে জানতে পারি। বেসিক্যালি এইটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে যাবে, এটাই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল কোর্সে যাবে। আর নলেজ এবং স্কিল গুলো যাতে অ্যাপ্লিকেশন করতে পারে সেটার জন্য প্রমোট করার জন্য হচ্ছে ইলেকটিভ কোর্স থাকে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফোকাস প্রোভাইডিং সিচুয়েশন ফর অ্যাপ্লাইং প্যাডাগজিক্যাল নলেজ অ্যান্ড স্কিল। যখন তোমাকে বিভিন্ন সিচুয়েশনাল প্যাডাগজিক্যাল নলেজ এবং স্কিল গুলো করতে পারছো কিনা, অ্যাপ্লাই করতে পারছো কিনা, সেটা দেখা যায় তোমার প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিকাম লেখার জন্য। তোমাকে যখন প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিকাম লিখতে বলা হয় তখন থেকে বেসিক্যালি তোমার প্যাডাগজিক্যাল নলেজ এবং স্কিল গুলো ততটা তুমি অ্যাপ্লাই করতে পারছো, প্রয়োগ করতে পারছো, সেইটা দেখা হয়। অর্থাৎ সির সঙ্গে কিন্তু 3, তাহলে 4-এর সঙ্গে যেটা 4ই পড়ে গেল। ফর ব্রড বেসিক অফ কম্পিটেন্সি অফ টিচিং, টিচিং কম্পিটেন্সিটাকে বাড়িয়ে তোলা, এটাই হচ্ছে। এই ক্ষেত্রে 1 নম্বর যে অপশনটা আছে, 1-এর দাগে 2, 2-এর দাগে 1, 3-এর দাগে 3 এবং D-এর দাগে 4, এটাই কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 20 দাগে কিন্তু 1-এর দাগেরটাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দ্য মেজর কন্ট্রিবিউশন অফ থিওরি অফ কমিউনিকেটিভ রিজনস অ্যান্ড রিজনস। এই কমিউনিকেটিভ রিজনস এর থিওরিটা কে দিয়েছিল? তাহলে আগে আমরা একটা কোশ্চেনে দেখে এলাম। তো সেক্ষেত্রে এক্ষেত্রে দেখো এই হ্যাবারমাসের থিওরি কিন্তু, তো এখানে কিন্তু হ্যাবারমাসেরই মেজর কমিউনিকেটিভ রিজনস এন্ড কোশ্চেনটা সম্ভবত ইনকমপ্লিট হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার হ্যাবারমাসই আছে। তো পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। যাই হোক, এই কোশ্চেনটা ইনকমপ্লিট থেকে গেছে, বাদ দাও। তো পরের কোশ্চেন দেখো, পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ ইন দ্য ফিল্ড অফ টিচার এডুকেশন ওয়াজ ফার্স্ট ফরওয়ার্ড বাই। অর্থাৎ পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ মানে কি, আমরা যে বলছিলাম পিসিকে, এটা এডুকেশনাল ফিল্ডে, টিচার এডুকেশনাল ফিল্ডে ফার্স্ট কে ইনপুট করেছিল। এটা কিন্তু খুব সহজ কোশ্চেন, এরকম কোশ্চেন গুলো আমরা আলোচনা করে এসেছি। আমরা জানি লে সুলজম্যানের যে থিওরি, টিচার এডুকেশনাল নলেজ বেস সুলজম্যানের যে থিওরি, সেক্ষেত্রে আমরা জানি তিনি কিন্তু পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজের কথা প্রথম বলেছিলেন। তো এক্ষেত্রে 2-এর দাগেরটাই সঠিক অ্যান্সার। পরে দেখো, ইনকোয়ারি ট্রেনিং মডেল ওয়াজ গিভেন বাই। ইনকোয়ারি ট্রেনিং মডেলটা কে দিয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে দেখো রিচার্ড সুচম্যান এই কিন্তু ইনকোয়ারি ট্রেনিং মডেলটার কথা তিনি বলেছিলেন। তাই এক্ষেত্রে 2টাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ফর আইডেন্টিফাইং দ্য ট্রেনিং নিডস অফ ইন সার্ভিস টিচার হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ আমরা ইন সার্ভিস টিচারদের ট্রেনিং এর প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যদি খুঁজে বের করার চেষ্টা করি, ফর আইডেন্টিফাইং দ্য ট্রেনিং নিডস অফ ইন সার্ভিস টিচার, তাহলে কোন স্ট্র্যাটেজিটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে? যে আমি ধরো একটা স্কুলে অনেকজন টিচার আছে, তো তাদের যে ট্রেনিং এর প্রয়োজন আছে কি নেই সেটা আমি কিভাবে চিহ্নিত করব? চিহ্নিত করার জন্য কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব? ইউজিং স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জ অ্যানালাইসিস, ইউজিং can do will do analysis, using interaction analysis, using action research cycle। তো এক্ষেত্রে কোনটা সঠিক অ্যান্সার হবে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। বেসিক্যালি দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের ইউজিং
ক্যান ডু, উইল ডু অ্যানালাইসিস, এইটা করতে হবে। তুমি কি এটা পারো, এটা জানো, তুমি কি এটা বোঝো, এটা করতে পারো, এই অ্যানালাইসিসটা করতে হবে। যদি দেখো যে না শিক্ষক পারছে না, বলে যদি তুমি টেকনোলজি সম্পর্কে জানো, তুমি আইসিটি জানো, আইসিটি সম্পর্কে জানো, তুমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলোকে হ্যান্ডেল করতে জানো, যদি দেখা যায় যে টিচার বলছে না না আমি তো এগুলো কিছুই জানি না, তাহলে তখন বুঝতে হবে যে ওদের কিন্তু আমাদের ট্রেনিং দিতে হবে। অর্থাৎ 2 নম্বরটাই এখানে কিন্তু সঠিক অ্যান্সার। দেখো ইউজিং স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, চ্যালেঞ্জ, মানে বেসিক্যালি এটা শর্ট অ্যানালাইসিসের এটাকেই বলছে। এইটা কিন্তু আমরা কাজ শুরু করার আগে করি, আর ইন সার্ভিস মানে অলরেডি কাজ চলছে, এটা কিন্তু এক্ষেত্রে হবে না। অনেকেই ভাবে যে এটাই আমি করলে ভালো করে বুঝতে পারবো, এটা কিন্তু নয়। পরের কোশ্চেন দেখো, at the district level which of the following institution has been interested which of with the responsibility in service teacher education program for primary and elementary level। তো এলিমেন্টারি মানে প্রাইমারি এবং এলিমেন্টারি লেভেলে যে ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রামটা দেওয়া হয়, মানে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের যে ইন সার্ভিস ট্রেনিং দেওয়া হয়, সেটা ডিস্ট্রিক্ট লেভেলে বা জেলা লেভেলে কোন ইনস্টিটিউশন গুলো তার দায়িত্ব গ্রহণ করে? আমরা সকলে জানি ডিএডস। ডিএডস গুলো কি করে? ডিএলএড করায়। হ্যাঁ, ডিএলএড মানে সেটা হচ্ছে প্রাইমারি এবং এলিমেন্টারি স্কুল টিচারদের জন্য যে ট্রেনিং করা। ডিএডস অর্থাৎ এক্ষেত্রে 4টাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো in planning in service teacher education program in India which of the following are মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি মানে ইন্ডিয়াতে টিচার ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম প্ল্যান করছো, তৈরি করবে ভাবছো, তো সেক্ষেত্রে কোনটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে? মেকিং ইন সার্ভিস টিচার টিচিং লার্নিং সিস্টেম অ্যাজ অ্যান ইন্টারগ্রাল পার্ট অফ টিচার প্রিপারেশন। 2 নম্বর বলছে ফোকাসিং অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 3 নম্বর বলছে এনহান্সিং ফাইন্যান্সিয়াল বাজেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ডিতে বলছে ইনক্রিজিং দ্য ডিউরেশন অফ ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম, এমফাসিস অন বিল্ডিং কমিটমেন্ট অ্যান্ড কনফিডেন্স লেভেল অফ টিচার। তো এক্ষেত্রে তুমি কোনগুলোর কথা মাথায় রেখে প্ল্যানটা করবে, যে আমি এমন টিচার এডুকেশন প্ল্যান করব, প্রোগ্রাম প্ল্যান করব যেক্ষেত্রে টিচারদের এই কোয়ালিটি গুলো ডেভেলপ হবে। তো প্রথমত হচ্ছে মেকিং ইন সার্ভিস টিচিং লার্নিং সিস্টেম অ্যাজ এ ইন্টারগ্রাল পার্ট অফ টিচার এডুকেশন, এইটা কিন্তু করতে হবে। ইন সার্ভিস টিচিং লার্নিং সিস্টেমটাকে টিচার এডুকেশনের একটা অন্তর্নিহিত পার্ট হিসেবেই গ্রহণ করতে হবে, এটা কিন্তু আমাদের করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার উপর জোর দিতে হবে। মানে আমাদের শিক্ষার সব লক্ষ্যগুলোই দেখবে বেসিক্যালি সবাই বলছে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, তো টিচার এডুকেশনের ক্ষেত্রেও তাই আমাদের হিউম্যান রিসোর্সের উপর জোর দিতেই হবে। কিন্তু এই এনহান্সিং ফাইন্যান্সিয়াল বাজেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এইটা কিন্তু তুমি প্ল্যানিং এর ক্ষেত্রে জোর দেবে না যে আমি বাজেট বাড়িয়ে দিলাম, ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে দিলাম তাহলেই যে ভালো হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাকে মাথা কাটিয়ে বলতে হবে যে আমি যদি শুধু বাজেট এবং ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে দিই তাহলে যে কোয়ালিটি বেড়ে যাবে বা প্রোগ্রামে হবে, এটা কিন্তু নাও হতে পারে। এটা তোমার দরকার, তোমার কাজটা করার জন্য বাজেট, ফাইন্যান্সিয়াল বাজেট, ইনফ্রাস্ট্রাকচার দরকার, কিন্তু এইটা মেন নয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট নয়। তারপরে ইন এই 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 দিকটা দেখো, ইনক্রিজিং ডিউরেশন অফ ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। টিচার এডুকেশন প্রোগ্রামটাকে ইনক্রিজ করে দিলাম, ডিউরেশনটাকে, সময়টা বাড়িয়ে দিলাম। অর্থাৎ তোমার যদি 15 দিনের টিচার এডুকেশন প্রোগ্রাম করা হয়, সেটাকে আমি বললাম যে না 15 দিন করতে হবে না, সেটা 2 বছর করে এসো। ইন সার্ভিস টিচার এডুকেশন কিন্তু আমরা এইভাবে বাড়িয়ে তুলতে পারি না, বাড়িয়ে দিতে পারি না। তাহলে টিচাররা যদি সারা বছর শুধু ট্রেনিং এ নিল, তাহলে স্টুডেন্টদের পড়াবে কখন? অর্থাৎ যত ইচ্ছে খুশি আমরা বাড়াতে পারবো না, তো এইটা কিন্তু করা যাবে না। এই যে ইটা আছে, এমফাসাইজ অন বিল্ডিং কমিটমেন্ট এন্ড কনফিডেন্স লেভেল অফ টিচার। তো বেসিক্যালি ইন সার্ভিস টিচার এডুকেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই যাতে ইন সার্ভিস টিচার টিচিং লার্নিং প্রসেসটাকে টিচার এডুকেশনের একটা ইন্টারগ্রাল পার্ট হিসেবে করতে পারি, হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দিতে পারি এবং টিচারদের কনফিডেন্স লেভেলটা যাতে বাড়িয়ে তুলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যে এ বি ই এই যে অপশনটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে? এই জায়গাগুলো কোশ্চেন যখন সলভ করবে তখন দেখবে, দেখো সবগুলো অপশনে 3টে করে অপশন আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার 3টে হবে, 2টো বাদ যাবে। তাহলে কোন দুটোকে আমি বাদ দেবো? তুমি যদি বাদ দেওয়ার কথা দেখো তাহলে এই দুটোই বাদ যাবে। দেখবে এভাবেই কোশ্চেন গুলো সলভ করবে। হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রাম আর রিলেটেড টু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সার্ভিস এডুকেশন। ইন সার্ভিস এডুকেশনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য কোন কোন প্রোগ্রাম গুলো আমরা করছি? ফাউন্ডেশন কোর্স ইন টিচার এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কোর্স অন পেডাগজি ইন স্পেসিফিক সাবজেক্ট, ইন্ডাকশন ট্রেনিং, মাইক্রো সিমুলেশন ফর কম্পিটেন্সি ডেভেলপমেন্ট। এটা কিন্তু ইন সার্ভিসের কথা বলছে, এটা কিন্তু প্রি সার্ভিসের নয়, একটু ভালো করে মাথায় রাখে। এখানে কিন্তু প্রি সার্ভিসের কথা বলছে না, এখানে ইন সার্ভিসের কথা বলছে। মানে তুমি এজ এ টিচার হয়ে গেছো, তারপরে তোমার কিন্তু এই ফাউন্ডেশন কোর্স অফ টিচার এডুকেশন এটা প্রয়োজন নেই, এইটা কিন্তু আর করানো হয় না, এটা তোমার ইন সার্ভিসে পড়ানো হয়। হ্যাঁ,
তারপরে কি এখানে বেসিক্যালি কি তোমার স্কিল ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ ধরো নতুন ধরো কোনো আইসিটি বেস মডেল এসছে, তোমার স্কুলে নতুন স্মার্ট বোর্ড এসছে, আগে ছিল না, তাহলে সেই স্মার্ট বোর্ডটা কিভাবে চালাতে হয়, কি করতে হয় না করতে হয়, কোথায় সেটিং হয়, সেইটা জানার জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে তোমাকে অংশগ্রহণ করানো হয়। তার সঙ্গে সঙ্গে কি করা হয়, তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ইন্ডাকশন ট্রেনিং দেওয়া হয়। টিচারদের ইন সার্ভিস টিচারেই আমরা ইন্ডাকশন ট্রেনিংটা বলেছি একদম শুরুর দিকে। হ্যাঁ, এছাড়াও কম্পিটেন্সি ডেভেলপমেন্টের জন্য মাইক্রো সিমুলেশনও করা হয়, মাইক্রো সিমুলেশনটাও কিন্তু করা হয়। কিন্তু কোর্স ইন পেডাগজি ইন স্পেসিফিক সাবজেক্ট, স্পেসিফিক সাবজেক্টে কোর্সে পেডাগজি এটাও কিন্তু প্রি সার্ভিসে হয়। এই দুটো প্রি সার্ভিসে হয়, আর এই যে বিডিই এই তিনটে কিন্তু ইন সার্ভিসে হয়। বিডিই 3 নম্বরে আছে, 3 নম্বরটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরে দেখো অ্যাসারশন এবং রিজন আছে। দ্য ইফেক্টিভনেস অফ অ্যান ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম depends on the appropriateness of the content, relevant of the objectives of training, and has the potential to meet the training needs of the target group. অর্থাৎ এখানে বলছে যে একটা ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম ইফেক্টিভ হবে কিনা সেটা আমরা কিভাবে জানবো, যে কন্টেন্টটা আমরা প্রোভাইড করছি সেইটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা উপযোগী কিনা, আমার ট্রেনিং প্রোগ্রামের উদ্দেশ্যটা রেলিভেন্ট কিনা, প্রাসঙ্গিক কিনা, আর আমরা ট্রেনিং এর যে মানে যাদের আমরা টার্গেট গ্রুপ, যাদের যে টার্গেট মানে যে টিচারদের আমরা এইসব পরিবর্তন করতে চাইছি, হ্যাঁ, ইন সার্ভিস টিচার ট্রেনিং গুলো দিচ্ছি, তাদের পোটেনশিয়াল মানে তাদের সম্ভাবনাগুলো ফুলফিল করছে। রিজন কি বলছে, দ্য মিসম্যাচ বিটুইন অবজেক্টিভ কন্টেন্ট অ্যান্ড লিড উইথ ট্রেনিং লিডস এই যে ওয়েস্টেজ অফ রিসোর্স। বলছে এখানে কি যদি আমরা অবজেক্টিভস এর সঙ্গে আমার কাজের কোনো মিস না থাকে, ম্যাচ না থাকে, মিসম্যাচ হয়ে যায়, কন্টেন্টের ম্যাচ না থাকে, চাহিদার ম্যাচ না থাকে, তাহলে কি সমস্ত খরচ, সমস্ত যে রিসোর্সটা আমরা ব্যয় করলাম সেটা কি হলো, ওয়েস্টেজ হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু দুটোই ঠিক, এবং এই কারণে এটা কিন্তু সঠিক রিজন। কারণ কি, এই কারণে আমরা অবজেক্টিভ, কন্টেন্ট, রেলিভেন্স, ট্রেনিং, পোটেনশিয়ালিটি সবগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হচ্ছে কিনা সেটা আমরা মেজার করি। যদি না করি তাহলে কিন্তু ওয়েস্টেজ অফ রিসোর্স, রিসোর্সটা ওয়েস্টেজ হবে। অর্থাৎ বোথ আর কারেক্ট এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দ্য সেন্ট্রালি স্পন্সর স্কিম অফ সমগ্র শিক্ষা সাবস্টান্স সুইচ অফ দ্য ফলোইং। অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা অভিযান এনইপি 2020 তে এসছে, এইখানে কোন স্কিম গুলোকে যুক্ত করা হয়েছে, এখানে 3টে স্কিম হায়ার এডুকেশনের পার্টে পড়বে, 3টে স্কিম কিন্তু এখানে যুক্ত করা হয়েছে সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে। সেইগুলো হচ্ছে কি বলতো, একদম যে প্রথমটা আসছে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং টিচার এডুকেশন স্কিম। এই 3টে স্কিমকেই কিন্তু যুক্ত করা হয়, যেটা মনে রাখবে। মানে আগে সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং টিচার এডুকেশন স্কিম এগুলো আলাদা আলাদা হতো। তো এই 3টেকে মার্চ করে, দুটোকে একসঙ্গে করে সমগ্র শিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা স্কিম এই যোজনা এইটা শুরু করার কথা বলা হয় এনইপি 2020 তে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ফর মাস্টারি গোল ওরিয়েন্টেশন which one of the following is considered as the standard used under avoidance focus। বলছে ফর মাস্টারি গোল ওরিয়েন্টেশন, অর্থাৎ তুমি মাস্টারি লেভেলের শিক্ষা লাভ করবে, সেক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং কনসিডার এজ স্ট্যান্ডার্ড, কোনটা স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে, ইউজড আন্ডার অ্যাভয়েডেন্স ফোকাস, ফোকাসটাকে যাতে অ্যাভয়েডেন্স না করো তার জন্য তুমি কোন কাজটা করবে, এটা কিন্তু আমাদের খুঁজতে করতে হবে। এটা হচ্ছে পারফেকশনিস্ট ডু নট মেক মিস্টেক। অর্থাৎ আমরা যখন মানে মাস্টারি লার্নিং করব, আমরা যাতে পারফেক্ট ভাবে শিখি, কোন রকম ভুল না করি, তার উপরে কিন্তু বেশি ফোকাস করব। তাহলে কি হবে, আমাদের সবকিছু বিষয়টা খুব ভালো থাকবে। তো এক সেকেন্ড, তাহলে কি হবে, মানে তাহলে হবে হচ্ছে আমাদের মাস্টারি গোল ওরিয়েন্টেশনটা কিন্তু ফোকাস হবে। এক্ষেত্রে 1 নম্বরটা এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দ্য টিচার এডুকেশন ইনস্টিটিউশন আর অ্যাক্রিডিটেড বাই, টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলোকে কে অ্যাক্রিডিটেশন দেয়, এটা কিন্তু একদম সহজ কোশ্চেন একটা, ন্যাক, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন, ন্যাক। আচ্ছা, ন্যাকের ফুল ফর্মটা কি গো, ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন, হ্যাঁ সরি, অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তো এক্ষেত্রে ন্যাকটাই কিন্তু সঠিক অ্যান্সার, মানে ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এটা টিচার এডুকেশনের ইনস্টিটিউশন গুলোকে এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলোকে এরা কিন্তু অ্যাক্রিডিটেশন দিয়ে থাকে। ন্যাকটাই সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা বারবার এসেছে। পরের কোশ্চেন দেখো, দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন এনইপি 1986 রিকমেন্ড দ্য লঞ্চ অফ সেন্ট্রালি স্পন্সর স্কিম, রিকমেন্ড করেছে টিচার এডুকেশনের উপর সেন্ট্রালি স্পন্সর স্কিম, মানে কেন্দ্র সরকার দ্বারা এই যেসব স্কিম গুলো বা যোজনাগুলো শুরু করা হয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউট আর আউটকাম অফ দ্য স্কিম।
তার ফলে কোন কোন ইনস্টিটিউশন তৈরি করা হয়েছিল, তারপরে কোন কোন ইনস্টিটিউশন গুলো তৈরি করা হয়েছে, ডিএড, আরআই, সিটি, এআইএসসি এবং টিএলসি। তো বেসিক্যালি আমরা জানি যে 1986 যে মানে টিচার এডুকেশনের জন্য যে সেন্ট্রালি স্পন্সর স্কিম গুলো করানো হয়েছিল, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে তার উপর বেস করে কিন্তু ডিএড এর ইনস্টিটিউশন গুলো তৈরি করা হয়েছিল এবং রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন আরই এটাও কিন্তু তৈরি করা হয়েছিল। আচ্ছা আরই নাম বলছেন এসি, আচ্ছা আচ্ছা আরইটা মানে তার আগেই হয়ে গেছিল। হ্যাঁ, তো ডিএড তৈরি করা হয়েছিল, সেন্ট্রাল টিচার এডুকেশন এগুলো তৈরি করা হয়েছিল, সেন্ট্রাল অফ টিচার এডুকেশন, সেন্টার অফ টিচার এডুকেশন এগুলো তৈরি করার কথা বলেছিল, এবং টিএলএস এই তিনটে অর্থাৎ এসিডি এটা কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার of their information from the earliest to latest of the information of their formation earliest to latest। এখানে ন্যাক, এনসিটি, ইউজিসি, এনসিইআরটি এবং নিপা কোনটা আগে এবং কোনটা পরে তৈরি হয়েছিল সেটাই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তো সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে দেখো একদম তুমি যদি দেখে থাকো তাহলে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এটা 1956 সালে তৈরি হয়েছিল, একটা হিসেবে পরিণত হয়েছিল। তো এটাই কিন্তু সবচেয়ে আগে হয়েছিল, ইউজিসিটাই আগে হয়েছিল। তো ইউজিসিটা প্রথমে হয়েছে 1 নম্বরে, তারপরে এনসিইআরটি হয়েছিল, তারপরে এই সালগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ করে রাখবে, তারপরে নিপা এবং তারপরে ছিল ন্যাক এবং সর্বশেষে এনসিটি। অর্থাৎ এই যে 2 নম্বর 3 নম্বর অপশনটা আছে, 3 নম্বরটাই কিন্তু এক্ষেত্রে সঠিক হবে। পরে আবার দেখো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম স্টেটমেন্ট কি বলছে, টিচার এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। টিচার এডুকেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, ইটস প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস কম্পোনেন্ট আর ইনসেপারেবল। অর্থাৎ এখানে মানে টিচার এডুকেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে প্রি সার্ভিস এবং ইন সার্ভিস আমরা যে ভাগ করছি সেটা ভাগ করা সম্ভব নয়, ইনসেপারেবল। হ্যাঁ, এটা কিন্তু পরস্পর সঙ্গে সম্পর্কিত, এটা কিন্তু একদম ঠিক। আমরা আগে আলোচনা করেছিলাম টিচার এডুকেশনের বৈশিষ্ট্য আলোচনা করতে, যে আমরা এমনি সুবিধার জন্য প্রি সার্ভিস, ইন্ডাকশন, ইন সার্ভিস বলছি, ঠিক আছে, কিছু স্পেসিফিকেশন আছে, কিন্তু একদম একদম মানে ভাগ করে দেবে দুটো এরকম কিন্তু হয় না। এটা কারণ টিচার এডুকেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু ঠিক। দ্বিতীয় স্টেটমেন্ট দেখো, ইন সার্ভিস টিচার এডুকেশন শুড টেক ডিউ কেয়ার অফ ফিউচার নিডস অফ দ্য টিচার ফোর্স, টিচার গ্রোথ। এটাও একদম মানে টিচার ইন সার্ভিস টিচার এডুকেশনটা আমরা কেন দিই, যাতে মানে ভবিষ্যতেও ফিউচারেও টিচার্সের গ্রোথটা বাড়তে থাকে, তার জন্যই কিন্তু আমরা করে থাকি। অর্থাৎ দুটোই কিন্তু এক্ষেত্রে সঠিক, অর্থাৎ 1 নম্বরের যে অপশনটা আছে এটাই কিন্তু সঠিক। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার। এখানে কোনটা প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচারের ক্ষেত্রে রিলেটেড নয়, নট রিলেটেড। তো একটা দেখো, গুড সাবজেক্ট নলেজ, গেটিং প্রমোশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য পেডাগজি, নলেজ, রিসেন্ট ট্রেন এন্ড ডেভেলপমেন্ট। এক্ষেত্রে যে গেটিং প্রফেশন এইটা কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এ নয়, হ্যাঁ রিলেটেড নয়, এটা রিলেশন নয়। এই প্রমোশন পাচ্ছি এটা কিন্তু রিলেশন নয়। রিলেশন কোনটা, তোমার সাবজেক্ট নলেজ ভালো কিনা, তোমার আন্ডারস্ট্যান্ড পেডাগজি সম্পর্কে নলেজ ভালো কিনা, তোমার রিসেন্ট যে ট্রেন্ড গুলো আসছে, তোমার সাবজেক্টে নতুন নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো সম্পর্কে তুমি জানো কিনা, সেগুলো সম্পর্কে তুমি আপডেটেড কিনা, এগুলো এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিটাই এক্ষেত্রে যেহেতু নট বের করতে বলেছে, তাহলে বিটাই এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, ফ্রম দ্য লিস্টেড গিভেন বিলো আইডেন্টিফাই দ্য কন্টেক্সচুয়াল ফ্যাক্টর হুইচ টেন্ড টু ইফেক্ট টিচার ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। তো টিচার ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কোন ফ্যাক্টর গুলো কন্টেক্সচুয়াল ফ্যাক্টর গুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ফ্যাক্টর গুলো থাকে সেগুলো প্রভাব ফেলে, ইফেক্ট করে। তো টিচার্স এবিলিটি লেভেল ইজ লো, এখানে বলছে টিচার্সের এবিলিটি লেভেল খুব লো, তাই ভালো হচ্ছে না। দ্বিতীয় বলছে টিচার ল্যাক অফ সেন্স অফ ওনারশিপ টু স্কুল, হ্যাঁ স্কুলের ওনারশিপের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার একটা ল্যাক রয়েছে, হ্যাঁ অভাব রয়েছে। স্কুল আর ল্যাকিং টু অ্যাডিকিউট আইসিটি সাপোর্ট, স্কুল অ্যাডিকিউট আইসিটি সাপোর্ট দিতে পারছে না। টিচার্স কমিটমেন্ট অফ টিচিং প্রফেশনাল ইজ ডাউটফুল, টিচারের যে টিচিং প্রফেশনাল প্রতি কমিটমেন্ট আছে সেটা ডাউটফুল, মানে সেটা নিয়ে সংশয় আছে, অর্থাৎ সঠিক কমিটমেন্ট নেই। দ্য মডার্ন সোসাইটি ইজ অ্যাডভার্স টু টিচার স্ট্যাটাস, মডার্ন সোসাইটি টিচার্সদের আর সেরকম সম্মান দিচ্ছে না। দেয়ার ইজ লিটিল অর নো স্কোপ ফর ক্যাপাসিটি বিল্ডিং ফর টিচার, টিচারদের ক্যাপাসিটি বিল্ডিং এর সেরকম কোনো সুযোগই থাকছে না, নো স্কোপ, এবং বা থাকলে খুব অল্প থাকছে। তো এক্ষেত্রে কোনগুলো ফ্যাক্টর ইফেক্ট করে এবং কোনগুলো ভুল, এটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। কোনগুলো সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে, যে কোন কোন ফ্যাক্টর গুলো সত্যি ইফেক্ট করে। দেখো বেসিক্যালি এখানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যান পাওয়ারের, মানুষের এবিলিটির কোনো অভাব নেই,
হ্যাঁ অভাব নেই, তাহলে এটা কিন্তু ইফেক্ট পড়ে না। এই যে বলছে টিচার এবিলিটি লেভেল ইজ লো, টিচারের এবিলিটি নেই এরকম কিন্তু নেই, হাজার হাজার লাখ লাখ ভালো ভালো শিক্ষক আছে, হ্যাঁ কিন্তু আমরা তাদের কাজে লাগাতে পারছি না, এইটাই কিন্তু ভুল, অর্থাৎ এটা কিন্তু ইফেক্ট পড়ে না। দ্বিতীয় যে বলছে দেখো টিচার ল্যাক অফ সেন্স অফ ওনারশিপ, টিচারের যে সেন্স নেই, ল্যাক অফ সেন্স নেই, সেন্স ভালো নয়, এটাও কিন্তু নয়, এটাও ভুল অবশ্যই। বহু মানে বেশিরভাগ টিচারের, সব টিচারই এই মানে কোয়ালিটি গুলো আছে। কিন্তু এই যে বলছে স্কুল আর ল্যাকিং ইন অ্যাডিকুইট আইসিটি সাপোর্ট, এটা কিন্তু ঠিক, অর্থাৎ স্কুলে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নেই, মানে বেশিরভাগ স্কুলে আইসিটি সাপোর্টই পাওয়া যায় না, তাহলে তুমি আপডেটেড বিষয়গুলো সম্পর্কে জানবে কি করে, বুঝবে কি করে, এটা কিন্তু ঠিক। আর এই যে টিচারের কমিটমেন্ট, এটা ডাউটফুল, এটা কিন্তু নয়, হ্যাঁ এটা ডাউটফুল নয়, টিচারের কমিটমেন্ট, টিচার মানে এখনো বিভিন্ন নিউজ পেপারে এটাতে করে দেখবে দেখবে যে টিচার বিনা পয়সায় পড়াচ্ছে, কে তার নিজের টাকা দিয়ে স্টুডেন্টদের পড়াচ্ছে, এইরকম কত কত গল্প আছে, কত সিনেমাও হয়ে যাচ্ছে এইসব নিয়ে। তো এইটা কিন্তু আমরা ভুল, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, এটা বলছি এটা ভুল। দ্য মডার্ন সোসাইটি ইজ অ্যাডভার্স টু টিচার, এটা কিন্তু ঠিক, মডার্ন সোসাইটি আর টিচার এর গণ্য করছে না ভালো করে। এবং এই যে টিচার মানে টিচার্সদের কোয়ালিটি বা ক্যাপাবিলিটি বিল্ড করার জন্য এখানে কিন্তু কোনো রকম স্কোপ থাকছে না, টিচারদের বিভিন্ন রকম কাজ বাজ এটা ওটা দিয়ে করানো হচ্ছে, তো এই স্কোপটা থাকছে না, অর্থাৎ সিইএস এটাই কিন্তু সঠিক অ্যান্সার, 3 নম্বরটা সঠিক অ্যান্সার। এই কোশ্চেন গুলো যখন সলভ করবে একটু ক্রিটিক্যালি ভাবনা চিন্তা করে তারপরে সলভ করবে। পরের কোশ্চেন দেখো, অ্যাজ পার প্রিন্সিপাল of span of control, how many teacher can be effectively supervised by a teacher supervisor? অর্থাৎ স্প্যান অফ কন্ট্রোল মানে কি, বিভিন্ন যে টিচার ট্রেনিং প্রোগ্রাম গুলো থাকে সেখানে বিভিন্ন টিচারদের কন্ট্রোল করার জন্য একজন টিচার থাকে যে সুপারভাইজ হিসেবে কাজ করে, তো সেক্ষেত্রে সেটা কত নাম্বারটা কত মানে কতজনের গ্রুপ হলে একজন টিচার সুপারভাইজার থাকে, বেসিক্যালি এটা 4 থেকে 6 জন টিচারের জন্য একজন সুপারভাইজার থাকে, যে হচ্ছে বিষয়টাকে ইফেক্টিভলি কন্ট্রোল করবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, প্রফেশনালিজম অফ টিচার এডুকেশন ইজ নিডেড টু, এটা বেসিক্যালি টিচার এডুকেশনের যে শেষের পার্ট সেই জায়গা থেকে এসেছে, প্রফেশনালিজম, তো প্রফেশনালিজম বা প্রফেশনালাইজেশন অফ টিচার এডুকেশন ইজ নিডেড টু, কেন প্রয়োজন? এনরিচ টিচার নলেজ অফ সাবজেক্ট বিং টট, sharpen teaching skill in classroom, generate and contribute new knowledge for the profession, training the student to be teach savvy, help teacher to open coaching center। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা টিচিং প্রফেশনালিজম বা প্রফেশনালাইজেশন এইটা কেন ফলো করি? প্রথমত হচ্ছে এইটা ফলো করি যাতে টিচারদের সাবজেক্ট নলেজটা আরো এনরিচ হয়, আরো সমৃদ্ধ হয়। হ্যাঁ আমার প্রফেশনে আছি মানে আমাকে এই যে সাবজেক্টে যা যা আপডেট হচ্ছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। হ্যাঁ আমার টিচিং স্কিল ক্লাসরুমে সেটা যাতে সার্ফেন হয়, সার্ফেন মানে নিখুঁত, হ্যাঁ নিখুঁত হয়, ভালোভাবে পড়াতে পারি, এর জন্য প্রফেশনালিজমটা ফলো করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমি যাতে নিউ নলেজে নিজের কন্ট্রিবিউশন করতে পারি, কোনো নতুন জ্ঞান লাভ করতে পারি, মানে রিসার্চের ক্ষেত্রে আমরা যাতে করতে পারি, আর প্রফেশনের প্রতি আমাদের জন্য আমি যাতে রিসার্চ মানে গবেষণা করতে পারি যে আমি আমার ফিল্ডে এই কন্ট্রিবিউশন করলাম, এই তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রফেশন, ABC এটাই কিন্তু সঠিক অ্যান্সার। এই দুটো হবে না, দেখো স্টুডেন্ট টু টিচ সেভি এইটা কিন্তু হবে না, এবং কোচিং সেন্টার ওপেন করার জন্য আমরা প্রফেশনাল হই সেটা কিন্তু নয়। যারা প্রফেশনাল টিচার তারা কিন্তু আবার মানে কোচিং সেন্টারে যে টিচার হিসেবে যখন তুমি টিচার হিসেবে এস্টাবলিশ হয়ে যাবে, প্রচুর টাকার হবে, তখন কিন্তু তুমি কোচিং সেন্টারটা খোলা তোমার মানে ঠিক নয়, কারণ হাজার হাজার বেকার ছেলে মেয়ে বসে আছে, তো তাদেরই মানে তারা কিছু করে স্কোপ পাচ্ছে না। তো এই যে কোচিং সেন্টারের স্কোপটা আছে সেটাও যদি মানে যারা মানে এস্টাবলিশড অলরেডি ভালো টিচার হয়ে গেছে তারা যদি করে, এটা কিন্তু প্রফেশনালের বিরুদ্ধে যায়। এই দুটো কিন্তু ভুল। পরের কোশ্চেন দেখো, এখানে বলছে ফর ডেসক্রাইবিং টিচিং অ্যাজ এ প্রফেশন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। টিচিং অ্যাজ এ প্রফেশন এক্ষেত্রে কোন স্টেপ গুলো অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট মানে কোন স্টেটমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট? লং অ্যান্ড শর্ট ডিউরেশন অফ ট্রেনিং হ্যাজ ইফেক্ট অন মেকিং টিচিং স্কিল repertoire representative, as well defined performance standard facilitate professional acquisition। যদি ওয়েল ডিফাইন্ড পারফরম্যান্স স্ট্যান্ডার্ড থাকে ফ্যাসিলিটেট প্রফেশনাল অ্যাকুইজিশন। টিচিং মিনস অ্যান অ্যাক্টিভিটি এম অ্যাট ইনফ্লুয়েন্সিং আদার। টিচিং মানে হচ্ছে এমন এক ধরনের কাজ যার উদ্দেশ্য হচ্ছে কি অন্যজনকে ইনফ্লুয়েন্স করা। ডি বলছে কি অ্যান অর্গানাইজেশন বডি অফ নলেজ ব্রিং সফিস্টিকেশন ইন দ্য প্রফেশন। একটা অর্গানাইজেশনাল বডি অফ নলেজ যে হচ্ছে কি তার প্রফেশনের প্রতি একদম সফিস্টিকেটেড। টিচিং অ্যান্ড লার্নিং আর লাইক এ সেলিং বায়ার ট্রানজাকশন। তাহলে বুঝতেই পারছো যে ইটা হবে না, এটা হবে না, মানে সেলিং মানে ক্রেতা বিক্রেতার সম্পর্ক টিচিং এর ক্ষেত্রে কিন্তু মোটেও নয়। হ্যাঁ এই জায়গাটা থাকে না। তো এক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে এটা কিন্তু ঠিক,
হ্যাঁ, টিচিং অ্যাজ এ প্রফেশনের ক্ষেত্রে আমরা এই যে লং টার্ম শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম গুলো নিই, এগুলো আমাদের কিন্তু প্রফেশনের ক্ষেত্রে ইফেক্ট পড়ে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এবং এই যে বিটা বলছে আমাদের পারফরমেন্সটা যাতে ওয়েল ডিফাইন স্ট্যান্ডার্ডে হয়, ফ্যাসিলিটেট করতে পারি, তার উপর ফোকাস করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা টিচিংটাকে একটা সফিস্টিকেশন প্রফেশন হিসেবে কিন্তু এ করি। এটা প্রফেশনালিজম মানে আমরা যেটাকে সফিস্টিকেটেড ম্যানারিজম হয়েছে আমরা কিন্তু এ করবো, অর্থাৎ এ বি ডি এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই 4 নম্বরটা আছে। পরের পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন 40 দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য প্রিসেজ রিলেটেড ক্রাইটেরিয়া অফ টিচার ইভালুয়েশন। আমরা টিচার এডুকেশনের যে ক্রাইটেরিয়া প্রিসেজ প্রসেস এবং আফটার যে এগুলো পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমার এখানে বলছে প্রিসেজ রিলেটেড ক্রাইটেরিয়া অফ টিচার ইভালুয়েশন। একটা টিচারকে ইভালুয়েশন করার জন্য প্রিসেজ রিলেটেড ক্রাইটেরিয়া কোনগুলো? টিচার পোটেনশিয়াল, পার্সোনালিটি প্যাটার্ন অ্যান্ড মোটিভেশন ডিসপোজিশন, টিচার্স মেথড অফ প্রোভাইডিং ফিডব্যাক অ্যান্ড ফলো আপ অ্যাকশন ডিউরিং ইনস্ট্রাকশন। বলছে 3 নম্বরে বলছে এক্সটেন্স অফ লার্নিং অ্যান্ড মোটিভেশন এনশিওর বাই দ্য টিচার while teaching। 4D social competency and self estimate of teacher, management and mentoring techniques employed by the teacher। তো এক্ষেত্রে দেখো প্রিসেজ মানে অ্যাজ এ টিচার হিসেবে কিন্তু তখন সে সিলেক্ট হয়নি, ও সিলেক্ট হয়নি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোনটাই হবে, কোন জায়গাটা হবে? বেসিক্যালি এই যে ডিটা না, এটা হচ্ছে এইটা হচ্ছে ডি অপশন। তো তখন আমি কোন কোন ক্রাইটেরিয়া গুলো দেখবো টিচারের? তখন আমি দেখবো টিচারের পার্সোনালিটি প্যাটার্নটা কিরকম, তার মোটিভেশনাল ডিসপোজিশনটা কিরকম, এটা দেখবো। আর প্রোভাইডিং ফিডব্যাক, টিচিং মেথড কিভাবে পড়াচ্ছে, কিভাবে ফিডব্যাক দিচ্ছে ডিউরিং ইনস্ট্রাকশন, এটা কিন্তু প্রিসেস ক্রাইটেরিয়া নয়, এটা প্রসেস ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। যখন প্রসেস করে তখন এইসব বিষয়গুলোকে আমরা ইভালুয়েশন করি। তো এইটা কিন্তু হবে না, অর্থাৎ এ হবে। এবং এটাও যখন টিচিং চলাকালীন যখন মোটিভেশন করছে, এটাও কিন্তু প্রসেস ক্রাইটেরিয়ার পড়ছে। কিন্তু টিচারের সোশ্যাল কম্পিটেন্স, সেলফ এস্টিমেট অফ টিচার, এই যে ডির অপশনটা আছে এখান থেকে এটাও কিন্তু আমরা প্রিসেস ক্রাইটেরিয়ায় দেখি। প্রিসেস ক্রাইটেরিয়ায় কি দেখি? টিচারের পার্সোনালিটি, তার মোটিভেশন পাওয়ার, তার সোশ্যাল কম্পিটেন্স, তার এস্টিমেশন, সেলফ এস্টিমেশন এবং তার বিভিন্ন ডিগ্রি সার্টিফিকেট, এগুলো দেখে রাখি। অর্থাৎ এ ডিটাই কিন্তু এক্ষেত্রে সঠিক। পরে দেখো দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে। স্টেটমেন্ট 1, টু প্রোভাইড pre-service teacher education program in the aspiration of teaching profession to be screens for their aptitude to teaching। তো এই যে বেসিক্যালি টু ইমপ্রুভ, আচ্ছা আরেকবার প্রশ্নটা পড়ছে এটা। তো এখানে বলছে দেখো 1 নম্বর স্টেটমেন্টে বলছে যে টু ইমপ্রুভ প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম ইচ ইন্সপায়ার অফ টিচিং প্রফেশন ক্যান বি স্ক্রিন ফর দেয়ার অ্যাপটিটিউড অফ টিচিং। বলছে যে প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রামের যে ইমপ্রুভমেন্ট, সেটা কেন করি? যাতে টিচিং প্রফেশনের প্রতি যারা স্টুডেন্টরা যারা ভর্তি হবে, যারা টিচার হতে চাইবে, টিচিং প্রফেশনে যুক্ত হতে চাইবে, তাদের টিচিং এর প্রতি কতটা অ্যাপটিটিউড আছে, কতটা এবিলিটিস আছে, প্রবণতা আছে, হ্যাঁ সামর্থ্য আছে, প্রবণতা আছে, সেইটাকে কিন্তু আমরা টেস্ট করে দেখে নিই এই প্রি সার্ভিস টিচার এডুকেশনের মধ্যে। 2 নম্বর বলছে ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম ফর টিচার শুড বি রেগুলারাইজড টু ইমপ্রুভ প্রি সার্ভিস টিচার এডুকেশন। ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম এইটা কিন্তু ইন সার্ভিস টিচার এডুকেশনের ক্ষেত্রে হয়, এটা প্রি সার্ভিস টিচার এডুকেশনের ইমপ্রুভমেন্ট নয়। হ্যাঁ, এই ফ্যাকাল্টি কারা? যারা হচ্ছে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, তারাই তো ফ্যাকাল্টি। তো ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম সবসময় রাখবে ইন সার্ভিসের জন্য হয়, এটা প্রি সার্ভিসের জন্য হয় না। তাই এই স্টেটমেন্টটা কিন্তু ভুল এবং 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক, অর্থাৎ 3 নম্বর এ ইজ কারেক্ট বাট 2 নম্বর স্টেটমেন্ট ইজ ফলস, এটাই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট সিকোয়েন্স অফ দ্য কেরিয়ার স্টেজেস অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড অফ টিচার। প্রফেশনাল স্ট্যান্ডার্ড মানে কেরিয়ারের স্টেজ এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড অফ টিচার, তার উপর বেস করে তুমি টিচারদের কিভাবে এ করবে, সিকোয়েন্স কিভাবে করবে, মানে কোন এখানে কতগুলো দেওয়া হয়েছে এরকম এক্সপার্ট টিচার, লিড টিচার, বিগিনার টিচার, প্রফিশিয়েন্ট টিচার, এক্ষেত্রে তুমি কোন জায়গাটা আগে আছে, মানে এটা প্রথমে কাকে রাখবে এবং শেষে কোন টিচারকে বেশি, কোন ক্যাটাগরির টিচারকে বেশি মহত্ব দেবে, এটাই হচ্ছে মানে এখানকার আলোচনা বিষয়। তো প্রথমে দেখো একদম টিচার হিসেবে অ্যাজ এ বিগিনার টিচার, এইটা কিন্তু অবশ্যই এটা দরকার। বিগিনারের পরই কিন্তু তারা এক্সপার্ট হয়ে যায় না, তারা প্রফিসিয়েন্ট হয়, অর্থাৎ সামর্থ্যবান হয়। তারপরে সামর্থ্যবান হওয়ার পরেই কিন্তু তারা এক্সপার্ট হয়, তারপরে এক্সপার্ট যখন হয় তারা তখন লিড টিচার হয় তারপরে। অর্থাৎ এই যে 4 নম্বর আছে বিগিনার টিচার, প্রফিসিয়েন্ট টিচার, এক্সপার্ট টিচার এবং লিড টিচার, এটাই কিন্তু এক্ষেত্রে সঠিক। পরের কোশ্চেন দেখো, হুইচ অ্যামং অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারাইটিস অফ টিচিং প্রফেশন। এখানে টিচিং প্রফেশনের কোনগুলো বৈশিষ্ট্য?
It is essentially involves an intellectual operation. It transformation into practice raw material. It trained towards self-organization. It does not bother much about autonomy. It has common code of ethics. তো বেসিক্যালি আমরা টিচিং এর যে প্রফেশন দেখতে গিয়ে আমরা কি পড়েছিলাম, এই কমন কোড অফ এথিক্সটা কিন্তু ছিল, তাই না? এটাই ছিল। তো এক্ষেত্রে এটা কিন্তু আমাদের আসবে। তার সঙ্গে দেখো আমাদের কিন্তু টিচিং প্রফেশন মানে তোমাকে বেসিক্যালি এটা হচ্ছে একটা পেশাগত কাজ। টিচিং হচ্ছে এমন একটা পেশা যেখানে তোমার ইন্টালেকচুয়ালটা বুদ্ধিটা কিন্তু খুব তোমার বুদ্ধিমত্তা ইন্টালেকচুয়াল অপারেশন তুমি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যা খুশি তাই করতে পারো না, সমস্ত কিছু বিষয় তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। তো এটাই কিন্তু এটাও হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে মানে এটা শুধু টিচিং প্রফেশন মানে কি তোমার টিচিং প্র্যাকটিস র মেটেরিয়ালস পাঠিয়ে দেবে তুমি, হ্যাঁ ট্রান্সপোর্ট করে দেবে, যে নোটস দিয়ে দেবে, করে দেবে, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। আর বেসিক্যালি ইটস টেন্ড টুয়ার্ড সেলফ অর্গানাইজেশন, যাতে আমি নিজেকে নিজে গঠন করতে পারি, সেলফ অর্গানাইজেশন করতে পারি, আত্মসংগঠন করতে পারি, এইটার উপর কিন্তু ফোকাস করে। অর্থাৎ এক্ষেত্রে এখানে আর টিচারদের যথেষ্ট অটোনমি দেওয়া হয়, যেহেতু এখানে বলছে নট বদার মাচ অ্যাবাউট অটোনমি, এটা কিন্তু ভুল। তো ACE এই যে 2 নম্বর অপশন আছে এটাই কিন্তু এক্ষেত্রে সঠিক আনসার। পরে দেখো অ্যাজ পার দ্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 2020 প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিটিং বডিজ would be the number of the would be the members of the following। অর্থাৎ প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিটিং বডি যে মেম্বার হবে will be the member of the following, কোথাকার মেম্বার হবে? ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন। তো এক্ষেত্রে কিন্তু এই যে জেনারেল কাউন্সিল অফ এডুকেশন এইটার কথা বলা আছে, জেনারেল কাউন্সিল অফ এডুকেশন মানে এনসিটি এইসব জায়গাগুলোকে তুলে এই জেনারেল কাউন্সিল অফ এডুকেশন বা জিইসি তৈরি করার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে যদি তোমার প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিটিং বডিজ তৈরি করো তাহলে কিন্তু তোমাকে একটা মেম্বার জেনারেল এডুকেশন কাউন্সিলের একজন মেম্বারকে তোমার ওখানে রাখতে হবে। পরের কোশ্চেন দেখো, হোয়াই ইজ দ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার রিকোয়ার্ড? অর্থাৎ টিচারদের প্রফেশনাল ডেভেলপমেন্ট কেন প্রয়োজন? এই জায়গা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। টু এক্সপ্যান্ড দ্য নলেজ ডিমান্ড অফ সাবজেক্ট ডাইমেনশন অফ সাবজেক্ট, যাতে নলেজ ডোমেনটা ডেভেলপ করা হয়। টু গেট এন্ট্রি ইন টিচিং প্রফেশন, টিচিং প্রফেশনে এন্ট্রি নেওয়ার জন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন। টু এনহান্সমেন্ট অফ পলিসিস এন্ড স্কিম ডিউ টু চেঞ্জিং পেডাগজি, টু মিট পার্সোনাল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। টিচিং প্রফেশনটা কি পার্সোনাল ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের জন্য টিচিং প্রফেশনটাকে করা হয়? এটা কিন্তু নয়, পার্সোনাল ফাইন্যান্সিয়াল জন্য হয়, কিন্তু তোমার নলেজ ডোমেন সাবজেক্টে নলেজ ডোমেনটাকে এক্সপ্যান্ড করার জন্য, বিস্তৃতি করার জন্য টিচিং মানে প্রফেশনাল ডেভেলপমেন্টটা জরুরি, ঠিক আছে? আর টিচিং প্রফেশনে এন্ট্রি করার জন্য কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট নয়, প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে প্রফেশনালে এন্ট্রি করার পর যে বিকাশটা হচ্ছে সেটাই প্রফেশনাল ডেভেলপমেন্ট, এন্ট্রি করার জন্য কিন্তু এটা নয়। আর এনহান্সমেন্ট অফ পলিসিস এন্ড স্কিম, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। আমরা বলছিলাম যে তুমি যে ফিল্ডে প্রফেশনে ভালো আছো মানে সেখানে তুমি কি পলিসিস আছে, কি কি স্কিম আছে সেটা সম্পর্কে যদি না জানো সেটা কিন্তু তোমার হবে না। অর্থাৎ এক্ষেত্রে এটা যাচ্ছে, সিটা যাচ্ছে এবং ডিটা যাচ্ছে। সিটা দেখো 4 নম্বরে, তাহলে 4 নম্বরটাই কিন্তু সঠিক। পরের কোশ্চেন দেখো, হুইচ কমিশন ন্যাশনাল ফ্রেমওয়ার্ক পলিসি টক অফ টিচার ইভালুয়েশন বেসড অন মাল্টিপল টাস্ক? এখানে কোন পলিসি বা কোন ফ্রেমওয়ার্ক বা কোন কমিশন বলছে টিচারদের ইভালুয়েশন কিভাবে করতে হবে? বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে, মাল্টিপল টাস্কের মধ্য দিয়ে করতে হবে। এইটা বেসিক্যালি এইটা হচ্ছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, এটা কিন্তু ওরা বলেছে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে 5টা, এই 5টা স্টেটমেন্টের মধ্যে কোনগুলো কারেক্ট কোনগুলো ইনকারেক্ট, এটা এখান থেকে সি শুরু হচ্ছে। বলছে টিচিং অ্যাজ এ প্রফেশন হ্যাজ বিন নোটিফাইড বাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। দ্বিতীয় বলছে টিচিং অ্যাজ এ প্রফেশন হ্যাজ বিন নোটিফাইড বাই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি। আর তৃতীয় বলছে টিচিং হ্যাজ বিন নোটিফাইড অ্যাজ এ প্রফেশন ইন ইয়ার 2014। 4 নম্বর বলছে প্রফেশনাল এথিক্স ফর টিচার্স আর নোটিফাইড বাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। 5 নম্বর বলছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বা ন্যাক হ্যাজ নো রোল ইন গ্রেডিং টিচার এডুকেশন পলিসি। তাহলে কারেক্ট গুলো বের করতে হবে। কারেক্ট মানে এখানে ন্যাক টিচার এডুকেশনের ক্ষেত্রে গ্রেডিং এর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না, এটা ভুল। ন্যাক ভিজিট করে, অবশ্যই করে, হ্যাঁ। তাহলে এই আমাদের ইটা চলে যাচ্ছে। আর প্রফেশনাল এথিক্স
তো প্রফেশনাল এথিক্সটা কারা দিয়েছে? তাহলে আমাদের যে প্রথমটা যদি দেখি, আমাদের টিচিং অ্যাজ এ প্রফেশন এটা কিন্তু নোটিফাই করেছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা করেছিল। তাহলে এটা যদি ঠিক হয়, বিটটা তাহলে ভুল হবে, কারণ এই একইটা বলছে এনসিআরটি করেছে, তাহলে এটা ভুল। তাহলে এ ঠিক হবে, তার সঙ্গে আমরা কি দেখছি, ডি হচ্ছে একদম যে টিচার প্রফেশনাল এথিক্স টিচার এডুকেশনের ক্ষেত্রে, এটা কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন দিয়েছিল। তো এ ডি ঠিক হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সির যেটা আছে, এটা 2014 সাল থেকে টিচিংকে অ্যাজ এ প্রফেশন হিসেবে করা হয়, এবং এই 2014 সাল থেকে কিন্তু 1 বছরের টিচিং প্রোগ্রামটাকে 2 বছর করা হয়, ঠিক আছে। তো ক্ষেত্রে এ সি ডি এটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, অ্যাসারশনস এবং রিজন আছে। অ্যাসারশনস কি, টিচার শুড বি ওয়াইড ভ্যারাইটি অফ অনলাইন অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স টু অ্যাসেস চিলড্রেন। টিচার শুড ইউজ এ ওয়াইড ভ্যারাইটি অফ অনলাইন অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স টু অ্যাসেস চিলড্রেন। টিচার কি করবে, বিভিন্ন রকম অনলাইন অ্যাসেসমেন্ট টুলস এবং টেকনিক্স ইউজ করবে স্টুডেন্টদের অ্যাসেস করার জন্য। তার বলছে নো সিঙ্গেল অনলাইন টুল ইজ ক্যাপাবল of providing information about child process and learning in different area of development। এটা তোমাদের আমি সাল পেপার প্র্যাকটিস করাতে গিয়ে পড়িয়েছিলাম। তাহলে অবশ্যই টিচার কিন্তু স্টুডেন্টদের অ্যাসেস করার জন্য বিভিন্ন রকম ভ্যারাইটি টুল ইউজ করবে, এটা কিন্তু ঠিক। একটা কেন না, কারণ একটা টুল টিচারের মানে স্টুডেন্টের সব রকম এবিলিটিকে মেজার করতে পারে না, এটাও কিন্তু ঠিক। হ্যাঁ, নো সিঙ্গেল অনলাইন টুল ক্যাপাবল প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট চিলড্রেন প্রোগ্রেস, অর্থাৎ কেবলমাত্র একটা স্টুডেন্টের সব রকম এবিলিটি মেজার করে দেবে, এটা কিন্তু হবে না। অর্থাৎ দুটোই কিন্তু ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হবে, এটাই কিন্তু সঠিক। পরের কোশ্চেন দেখো, প্রফেশনাল নর্মস অফ টিচার এডুকেশন আর ডেভেলপড বাই। প্রফেশনাল নর্মস অফ টিচার এডুকেশন, টিচারদের জন্য যে প্রফেশনাল নর্ম, সেটা কে ডেভেলপ করেছিল? এটা কিন্তু এনসিটি ডেভেলপ করেছিল। এটা কিন্তু এনসিটি ডেভেলপ করেছিল 2014 সালে। এই যে এখানে কিন্তু টিচিং কে অ্যাজ এ প্রফেশন হিসেবে করেছিল, এর আগের কোশ্চেনে আমরা আলোচনা করে এলাম। সর্বশেষ কোশ্চেন, হুইচ অ্যাপেক্স বডি ইজ রেগুলারিটি ইন হুইচ অ্যাপেক্স বডি ইজ রেগুলেটিং ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম ইন দ্য কান্ট্রি। অর্থাৎ কোন বডি, এখানে কোন অ্যাপেক্স বডিটা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম মানে সারা দেশের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামটাকে করে নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে? এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই এনসিটি এই কিন্তু রেগুলেট করে, এখনো পর্যন্ত এনসিটি আছে, এবং এনসিটি হচ্ছে আমাদের সমগ্র ইন্টিগ্রেটেড টিচার প্রোগ্রাম গুলোকে, সব বিএড এমএড ডিএলএড সবটাই কিন্তু এখন এনসিটি রেগুলেট করে, ঠিক আছে। তো এক্ষেত্রে 2 নম্বরটাই সঠিক অ্যান্সার। এখানে তোমাদের অ্যান্সার কিটা দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা নিজে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।